হ্যাঁ, একটু শেয়ার দাও, আমি দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেপার টাইটেল, এই পেপার টাইটেলে আমরা আমাদের আমাদের যে রিপোর্টের টাইটেল আছে একটা, আমরা যে প্রজেক্টটা করতেছি, যেমন ধরো কেউ যদি বলো যে হ্যাঁ আমি হাউস প্রাইস প্রেডিকশন করতেছি ইউজিং মেশিন লার্নিং, ঠিক আছে। আবার কেউ বলতে পারো যে স্যার আমি আমি হলো হিউম্যান অ্যাক্টিভিটি প্রেডিকশন করতেছি বা হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন করতেছি ইউজিং ডিপ লার্নিং। আবার কেউ বলতে পারো যে আমি ফেক নিউজ ডিটেক্ট করতেছি ইউজিং মেশিন লার্নিং, ঠিক আছে। এরকম একটা টাইটেল আমরা সেট করে দিব। তো সেটা হলো পেপার টাইটেলে যাবে, এবং এই রিপোর্টটা যারা যারা তৈরি করছি, মানে যারা যারা কাজ করছি, তাদের নামগুলো এখানে আসবে। ফার্স্ট অথর, সেকেন্ড অথর, থার্ড অথর, ফোর্থ, ফিফথ, সিক্স। আপাতত আমরা ধরে নিই সবাই সমানভাবে কাজ করেছো, সবাইকে আমরা ইকুয়াল ধরে নিব, ঠিক আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে যেখানেই পজিশন থাকুক না কেন, সবাইকে আমরা ধরে নিব ইকুয়াল, ঠিক আছে। সো বাট যখন আমরা রিয়েল টাইম পেপার সাবমিট করব, এখানে একটু স্যাক্রিফাইসের বিষয় আছে। তো একটা পেপারে আসলে কন্ট্রিবিউশন সবার সেম থাকে না। সো আমরা যখন হাইস্ট কন্ট্রিবিউশন কোন একটা পেপারে দেই, তখন আমরা তাকে ফার্স্ট উত্তর দেই এজ এ, মানে ইথিক্স বা অ্যাকর্ডিং টু ইথিক্স বা যেটাই বলো না কেন, বা রিসার্চ যে ইথিক্স আছে সেই কনসেপ্ট থেকে আমরা যে সবচেয়ে ভালো, মানে সবচেয়ে ভালো না, মানে যার কন্ট্রিবিউশন বেশি এই পেপারে, তাকে আমরা ফার্স্ট অথর হিসেবে রাখি, এরপর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ঠিক আছে। বাট এজ এ একাডেমিশিয়ান তুমি আহ, যখন কোনো প্রমোশনের জন্য একটা পেপারকে প্রেজেন্ট করো, তখন সেটা ইকুয়াল ভাবেই নেয়। তারপর একটা স্কোর থাকে, কিছু স্কোর থাকে, একটু লেস হইতে থাকে আস্তে আস্তে। ধরো প্রথম যদি ওয়ান থাকে, পরে থাকে ধরো 0.80, 0.70, 0.60, এরকম আর কি, একটা রেঞ্জে কমতে থাকে। তো একটা ভ্যালু আছে অবশ্যই ফার্স্ট অথর, এবং আরেকটা ভ্যালু আছে সেটা হলো কন্টাক্ট অথর। তো দুইজনের একটু কন্ট্রিবিউশন বেশি থাকে নর্মালি পেপারে। বাট এজ এ রিপোর্ট, আমরা যেহেতু এটা রিপোর্ট নিচ্ছি, এবং পাশাপাশি তোমাদের একটা সাইন্টিফিক ফর্মে শেখাচ্ছি যেন ইন ফিউচার তুমি রিসার্চ পেপার নিয়ে কাজ করতে পারো, এবং তোমার অ্যাটলিস্ট রিপোর্টটা তোমার কাছে পরিচিত বা ফ্যামিলিয়ার লাগে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এটা 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 দিয়ে আমাদের কাজ করানো। সো এখানে আপাতত আমরা ধরে নিব যে সবার কন্ট্রিবিউশন সেম। আমরা এভাবেই সবাইকে মানে আমরা ধরে নিব যে সবাই ফার্স্ট অথর র্যাঙ্কে আসো আর কি। বাট প্রথমে তো এক নাম্বার অথরের যে পজিশন, সেখানে তো আর সবাই কাটানো যাবে না, তাই না? তো সবাইকে যদি আমি রাখতে চাই, তো আমাকে কি করতে হবে? ওই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সিরিয়ালে আমাকে রাখতে হবে, তাই না? এইভাবে। তো প্রত্যেকটা পেপারেরই একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে। অ্যাবস্ট্রাক্ট, তো অ্যাবস্ট্রাক্টটা আসলে কি? অ্যাবস্ট্রাক্টটা হলো তোমার, তুমি যে পেপারটা মানে রিপোর্টটা করতেছো তার একটা সামারাইজেশন। তার মানে হলো এখানে যে বিষয়টা তুমি ফোকাস করবা, যে আহ, বর্তমান সময়ের যে প্রবলেমটা আছে, তুমি এটা কেন করতে চাচ্ছ, সেই প্রবলেমটা একটু তুলে ধরবা, এবং সাথে এক দুই লাইনে কারণটা বলে দিবা যে এই কারণে আসলে এটা আমাদের, এটাকে ইমপ্রুভ করা দরকার, এটাকে কিছু একটা করা দরকার। তো দ্যাটস ওয়াই আমরা এই রিপোর্টে, আমরা এই আমাদের এই রিপোর্টে আমরা আমরা এই মডেলটাকে প্রপোজ করতেছি, যে মডেলটা আসলে আগের এই বিষয়গুলোকে ওভারকাম করবে, ঠিক আছে। এবং আমরা আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্টে দেখছি যে আমাদের মডেলটা বেস্ট আনসার দিয়েছে, আউট পারফর্মস অফ আদার্স অ্যালগোরিদম, ঠিক আছে। সো এরকম কিছু একটা জিনিস তোমাকে অ্যাবস্ট্রাক্টের মধ্যে লিখে দিতে হবে। ক্লিয়ার? স্যার এরকম স্যার স্যার ইয়ের ভিতরে কি আবার প্যারা করা যাবে স্যার? অ্যাবস্ট্রাক্টে নো প্যারা, অ্যাবস্ট্রাক্টে সিঙ্গেল প্যারাগ্রাফে, ঠিক আছে, যত সংক্ষিপ্ত ভাবে তোমাকে বোঝানো যেতে পারে। মানে এই অ্যাবস্ট্রাক্টটা দেখে যেন বোঝা যায় তুমি এটা করছো, এটাই এটাই হইতে হবে, এটা মানে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে এইভাবে। সো প্রবলেমটা কি, কেন দরকার, তুমি কি মডেল প্রপোজ করছো, এবং কিভাবে করবা এটার বিস্তারিত দরকার নাই। তুমি কি প্রপোজ করছো সেটা বলবা, এবং তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্ট এখানে তুলে ধরার চেষ্টা করবে। তো আমি তোমাদের একটা পেপার দিয়ে দিব, রিসার্চ পেপার, মডেল পেপার, যেটাকে ফলো করে তুমি এটাকে আহ, ইয়া করতে পারো, কাজ করতে পারো। Got it? স্যার আপনার জি স্যার। নামটা কি স্যার ওই অথর লিস্টের স্যার ইয়ে অথর দিয়ে দিব? লিস্টে লাস্টে, জি, স্যার। ঠিক আছে। তারপর আমি তোমাদের একটা দেখি, একটা পেপার আমি তোমাকে দেই তোমাদের, তাহলে তোমরা একটু বুঝতে পারবা, একটু দেখতে একটু পরে দেখো, এখন দেখার দরকার নেই, দিয়ে রাখি পরে মনে থাকবে না।
তোমরা এই পেপারটা দেখতে পারো। এখানে আমাদের ফাইনালি রেজাল্ট তুমি কিভাবে সাজাইতে পারো, আমাদের যে আমরা যে রেজাল্ট অ্যানালাইসিস করছি সেই বিষয়গুলো এখানে ফাইনালি তুমি একটা আইডিয়া পাবা এই পেপার থেকে, ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্টটা আমাদের একটা প্যারাগ্রাফের মধ্য দিয়ে লিখতে হবে, আমরা পরবর্তীতে রিপোর্টটা আবার দেখাবো। দেন আমাদের কিছু কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ডের মধ্যে আমাদের এই যে রিপোর্টটা লিখতেছি তার যে বিশেষ বিশেষ কিছু ওয়ার্ড আছে যেগুলা কিনা, যেমন ধরো তোমরা ট্যাগ ওয়ার্ড ইউজ করো, রাইট? একটা রিপোর্টকে বা কোনো কিছুকে আইডেন্টিফাই করার জন্য তোমরা বেশ কিছু ওয়ার্ড ডিফাইন করো যেগুলা দিয়ে বোঝা যায় যে এখানে আসলে এই জিনিস হয়তো বা আলোচনা হয়েছে, ঠিক আছে? যেমন ধরো আমরা মেশিন লার্নিং করতেছি, মেশিন লার্নিং উল্লেখ করতে পারি। ফেক নিউজ, ফেক নিউজ দিয়ে আমরা কিওয়ার্ড বানাইতে পারি। তারপর যে যেটা করতেছে আর কি, এরকম কিছু এমন কিছু কিওয়ার্ড দিবা যে কিওয়ার্ড গুলা দিয়ে আসলে আমরা বুঝতে পারি তোমার রিসার্চটা বা তোমার রিপোর্টটা এই রিলেটেড, ঠিক আছে? তো আমাদের কিছু কিওয়ার্ড সেট করতে হবে, বেশি না, 7-8টা, 10টার বেশি না। স্যার যে ফেসবুকে হ্যাশট্যাগের মতো। ও, মানে হ্যাশট্যাগের মতো, বাট আমি বলতেছি যে এখানে হ্যাশট্যাগ তো আমরা দিব না। ব্যাপারটা এরকম, এমন কিছু কিওয়ার্ড দিব যেটা দেখলে, যেমন হ্যাশট্যাগ দেখলে কিন্তু বোঝা যায় যে এখানে কি নিয়ে কথাবার্তা বলছে, রাইট? জি স্যার। তো এরকম কিছু কিওয়ার্ড, মানে আমাদের রিপোর্ট থেকে কিছু কিওয়ার্ড আমরা এখানে দিব, মেইন মেইন ওয়ার্ড গুলা, যে ওয়ার্ড গুলা দেখে আমি বুঝতে পারি, আমরা যেন বুঝতে পারি যে এই রিপোর্টে আসলে এই কথাবার্তা বলা হয়েছে। বুঝছো? জি স্যার, বুঝতে এখন আসো পেরেছি। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা কি করব? তো তোমাদের এই বিষয়টার ইন্ট্রোডাকশনের জন্য তোমাদের কিছু রিসার্চ পেপার এটলিস্ট পড়তে হবে। তো এটাও তোমাদের একটা কাজ, কারণ আমি ভাই ভাই তোমাকে জিজ্ঞাসা করব তুমি কোনো রিসার্চ পেপার পড়েছো কিনা। যদি পড়ে থাকো সেটা সম্পর্কে একটু বলো। এই ধরনের কোশ্চেন কিন্তু আমি করব। তাহলে মিনিমাম একটা রিসার্চ পেপার তোমাকে পড়তে হবে। আমি যেমন একটা রিসার্চ পেপার দিছি তোমাকে, বাট তোমার রিলেটেড পড়তে হবে। এটা তো তোমার রিলেটেড নাও হইতে পারে। যেমন আমি সফটওয়্যার কমপ্লেক্সিটি প্রেডিকশন করছি, একটা সফটওয়্যার তৈরি করবা, সেই সফটওয়্যার তৈরি করার আগেই যদি আমি কমপ্লেক্সিটি গুলা বলে দিতে পারি, তোমার এখানে বিষয়, বিভিন্ন বিষয় আছে, কোহেশন, কাপলিং, হাবিজাবি, এগুলো আমাদের আগে থেকে জানতে হবে, ঠিক আছে? তারপর হলো ডিপেন্ডেন্সি জানতে হবে, ডিজাইন প্যাটার্ন জানতে হবে, তারপর হলো ফাংশন জানতে হবে, কতগুলো ফাংশন হতে পারে, লাইন অফ কোড জানতে হবে, ঠিক আছে? তো এই ধরনের অসংখ্য মডেল অলরেডি মার্কেটে আছে, তুমি দেখবা বিভিন্ন ট্রেডিশনাল মডেল যেগুলা কোকোমো 81 মডেল, তোমরা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকবা। সফটওয়্যার কস্ট এস্টিমেশন, এই ধরনের কিছু মডেল আছে, যে মডেলগুলো দিয়ে সফটওয়্যার কস্ট বের করা যায়, ঠিক আছে? তো আমরা এখানে কমপ্লেক্সিটি প্রেডিকশন করছি, একটা সফটওয়্যারের কমপ্লেক্সিটি কেমন, কোথায় কি হইতে পারে না হইতে পারে, এই ধরনের কিছু প্রেডিকশন আমাদের এই রিসার্চের মাধ্যমে মেশিন লার্নিং দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? এখন সবকিছুতে আসলে মেশিন লার্নিং ইন্টিগ্রেট করা যায়, আইওটি বলো তুমি, এই ইয়া বলো, ওই যে কি বলে, সফটওয়্যারের কাজ বলো না কেন, ঠিক আছে, ফ্যাক্টরির কাজ বলো না কেন, যাই কিছু বলো না কেন, সবকিছুতে তুমি মেশিন লার্নিং, ডিপ লার্নিং ইন্টিগ্রেট করে ফেলতে পারবে, ঠিক আছে? আসলে আইওটি কাজ করলো, আইওটির পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটাই তোমার ওই যে ধরো মেশিন লার্নিং বা ডিপ লার্নিং হবে, ঠিক আছে? কারণ পরের ধাপটাতে তো তোমাকে যেতে হবে। লেটস সে তুমি একটা ফ্যাক্টরিতে তুমি ইয়া করতে যাচ্ছ, তুমি বিভিন্ন ফ্রুটস যে আছে সেগুলাকে তুমি আলাদাভাবে বের করতে যাচ্ছ, যেগুলা নষ্ট হয়ে গেছে, যেগুলা ভালো আছে, হ্যাঁ? তো এইটা তুমি কিভাবে করতে পারো? হয়তো বা মেশিন তুমি আইওটি দিয়ে করাইতে পারবা, বাট তুমি ক্লাসিফাই কিভাবে করবা? মেশিন তো আর নষ্ট না ভালো সেটা আইডেন্টিফাই করতে পারবে না, মানে আইওটি ডিভাইস সেটা করতে পারবে না। আইওটি ডিভাইস করতে পারবে তুমি যদি সেখানে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? সো সব জায়গায় এখন আসলে মেশিন লার্নিং, ডিপ লার্নিং লাগে। সো তোমার যে ফিল্ড, সেই ফিল্ডের অনুসারে তোমাকে একটা রিসার্চ পেপার পড়তে হবে। এখন তুমি বলতে পারো স্যার আমরা রিসার্চ পেপার কিভাবে ডাউনলোড দিব? ঠিক আছে, আমরা রিসার্চ পেপার কিভাবে পেতে পারি? লেটস সে তুমি আহ আমি একটু প্রেজেন্ট দিচ্ছি। আমার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, লেটস সে আমরা আমরা একটা ইয়া করি, আমরা হাউস প্রাইস প্রেডিকশনের কোন রিসার্চ পেপার আমরা বের করতে যাচ্ছি। আমরা আপাতত আইট্রিপল পেপার পড়ি, পরবর্তীতে অন্য পেপার পড়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা সার্চটা দিব, হ্যাঁ? সার্চটা দেওয়ার পরে আমাকে বেশ কিছু আইট্রিপল এর এই যে কিছু পেপার দেখাবে, দেখো হাউস প্রাইস প্রেডিকশন ইউজিং মেশিন লার্নিং,
হাউস ওয়াইজ প্রেডিকশন, অনেকগুলা রিসার্চ হয়েছে এখানে এই রিলেটেড, একই ধরনের। এক একজন হয়তো বা এক একটা মডেল ইউজ করছে, রাইট? এখন এই পেপারটা তোমাকে টাকা ছাড়া দিবে না, টাকা ছাড়া দিবে না, তাহলে আমরা কি করতে পারি? টাকা ছাড়া যেহেতু দিবে না, আমরা তো আসলে এত ধনী স্টুডেন্ট না, তাই না? আমরা টাকা দিয়ে পড়তেছি, আবার টাকা দিয়ে আমাদের পেপারও কিনতে হবে, এটা তো কেমন হয়ে গেল? সো একটা একটা ওয়েবসাইট আছে যেখানে রিসেন্ট রিসার্চ পেপার গুলো ডাউনলোড করা যাচ্ছে না, বাট 2019-20 সালের আগের পেপার গুলো আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, sci-hub.ac, এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি যেটা করবা, প্রথমে আগে এই ইয়াতে আসবা, এই লিঙ্কে আসবা, রিসার্চ পেপারের এই লিঙ্কে আসবা। এই লিঙ্কে আসার পরে এটার একটা ডই দেখবা, ডই ফাইল, ডই নাম্বার আছে, এই ডই নাম্বারটা কপি করবা। ডই নাম্বারটা কপি করলে, আমি এই আইটিপলির মেম্বার, বাট আমারও অর্ধেক টাকা লাগবে, বুঝছো? তো অর্ধেক টাকা দিয়ে তো কেনার সামর্থ্য নাই আসলে। ঠিক আছে, একটা পেপারের দাম $50 থেকে $60, তো ওটা যদি অর্ধেক $30 দিয়ে আমাকে একটা পেপারই কিনতে হয়, তা আমার তো এরকম শয়ে শয়ে রিসার্চ পেপার পড়তে হচ্ছে, তাই না? তো এটা তো সম্ভব না। এটা নর্মালি ইনস্টিটিউট থেকেই দেয়, একটা অর্গানাইজেশন আমাদের অ্যাক্সেসটা দেওয়া উচিত। ঠিক আছে, তো তোমরা যেটা করবা, এই মানে আনএথিক্যাল বিষয়টা ইথিক্যালি দেখাচ্ছি আর কি। কারণ এটা ডেভেলপ যে করছে তার উদ্দেশ্যই হলো দুনিয়ার সকল মানুষের কাছে রিসার্চটাকে ওপেন করে দেবো, এবং ইট শুড বি, ঠিক আছে, রিসার্চ অবশ্যই ফ্রি হওয়া উচিত। রিসার্চ কখনোই তুমি টাকা দিয়ে তুমি রিসার্চ করবা, সেটা হওয়া উচিত না। কিন্তু আমরা এমন একটা সিস্টেমের মধ্যে আটকাই গেছি, আমরা নিজেরাও টাকা দিয়ে রিসার্চ পেপার পাবলিশ করি, আবার টাকা দিয়ে সেই রিসার্চ পেপার কিনতে হয়। ঠিক আছে, এমন একটা অবস্থার মধ্যে আছি, কিছু করার নাই আসলে, এটা হয়ে গেছে, সিস্টেম হয়ে গেছে। আমি টাকা দিয়ে পাবলিশ করতেছি, একটা রিসার্চ পেপার পাবলিশ করতে আমার 20,000 থেকে 30,000 টাকা লাগে। ঠিক আছে, যদি অর্গানাইজেশন আমাদের সেই টাকাটা দেয়, ঠিক আছে, অ্যাপ্লাই করলে দেয়, কিন্তু কিছু একটা রুলস রেগুলেশন আছে, আমরা সব টাকা পাই না। আমরা তারপরও ভালোই একটা অ্যামাউন্ট স্পন্সর হিসেবে পাই, বাট প্রথমে নিজে থেকে টাকাটা দিয়ে স্পন্সর করে পেপারটা পাবলিশ করতে হয়। এরপরে এরপরে আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করলে হয়তো বা ওখান থেকে আমরা কিছু টাকা পাই। ফুল অ্যামাউন্টটা অনেক সময় পাই, অনেক সময় পাই না। সেটা কনফারেন্স বা জার্নালের র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করে যে আমাকে কত টাকা দিবে, ডিপার্টমেন্ট কত টাকা দিবেন। ঠিক আছে, তো স্টুডেন্টরাও রিসার্চ করলে কিন্তু ড্যাফোডিল থেকে টাকা পেতে পারো তোমরা, মানে তোমার যে টাকাটা যাবে লিস্ট ওই টাকাটা তুমি পাবা। ঠিক আছে, আর আর ইয়ার শেষে, বছর শেষে তুমি একটা সার্টিফিকেট পাবা, তুমি রিসার্চ করছো এই জন্য। সো এই হলো একটা স্পন্সরের ফান্ড। আর একটা স্পন্সর হইতে পারে যে তুমি কোনো রিসার্চ ফান্ডিং প্রজেক্টের সাথে কাজ করতেছো, সেই ক্ষেত্রে সেটার একটা আউটপুট অবশ্যই জার্নালে পাবলিশ করতে হবে, আদারওয়াইজ সেই সেই আউটপুটের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, কোনো একটা জার্নাল কনফারেন্সে পাবলিশ করতে হবে, তুমি পিএইচডি করো, জার্নাল কনফারেন্সে পাবলিশ করতে হবে, আদারওয়াইজ তুমি পিএইচডি তোমাকে দিবে না। ঠিক আছে, সো তোমাকে কোনো একটা স্বীকৃত জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল বা কনফারেন্সে তোমাকে পাবলিশ করতে হবে। নর্মালি জার্নালে পাবলিশ করে মানুষ, তবে কিছু জার্নাল আছে ফ্রি, বাট সেই হাই কোয়ালিটি রিসার্চ হইতে হবে, ইনোভেটিভ হইতে হবে, তোমার কোনো আবিষ্কার থাকতে হবে ওটার মধ্যে, ওই ব্যাপারে মানে কন্ট্রিবিউশন তোমার নিজস্ব থাকতে হবে, এক কথায়। আদারওয়াইজ এক্সিস্টিং কাজ করেই তুমি ওই ধরনের ফ্রি জার্নালে তুমি পাবলিশ করতে পারবে না। তার মানে তোমাকে ম্যাক্সিমাম রিসার্চারে টাকা দিয়েই পাবলিশ করে, টাকা লাগে পাবলিশ করতে। আবার সেই রিসার্চটা কিনতেও, মানে পরবর্তীতে পড়তে যাচ্ছ, তাও টাকা লাগে। ঠিক আছে, বাট আমার রিসার্চ আমি রাইট রাখি সবাইকে পড়ার জন্য। ঠিক আছে, এই জন্য কিছু ওপেন সোর্স প্ল্যাটফর্ম আছে, যেমন রিসার্চ গেট। রিসার্চ গেটে তুমি ফ্রি রিসার্চ পাবা, researchgate.net, এটা তোমার আইডি দিয়ে, তোমার যে ড্যাফোডিলের ইমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে তুমি লগ ইন করতে পারবে। এখানে রেজিস্ট্রেশন ক্রিয়েট করে তুমি এখানে ঢুকে অনেক রিসার্চার পাবা, একটা কমিউনিটি পাবা, যে কমিউনিটি তোমাকে রিসার্চ পেপার দিয়ে হেল্প করতেছে। ধরো সে শেয়ার করে নাই, বাট তুমি চাচ্ছ তোমার পেপারটা ইম্পর্টেন্ট, তাহলে তুমি যদি তাকে রিকোয়েস্ট করো, যেমন আমি রিকোয়েস্ট করে আমি পেপার পাই, আমাকে পাঠাই। ঠিক আছে, আমি ধরো মোস্ট অফ দ্য কেস আমি যে পেপারটা আমার দরকার, আমি অথরকে রিকোয়েস্ট করি, যেমন ধরো একটা পেপার রিকোয়েস্ট করেছিলাম, সে কিন্তু আমাকে ঠিকই পাঠিয়েছে। ঠিক আছে, যে কোনো প্রজেক্ট পাইলে কি এই ডই কোডটা থাকে স্যার? হ্যাঁ, যে কোনো যখন আমরা যে কোনো প্রজেক্ট না, যখন আমরা একটা রিসার্চ পেপার পাবলিশ করে ফেলবো,
তখন ওই সেই পাবলিশার, একটা পাবলিশার থাকে, আইটিপলি যেমন এখানে একটা পাবলিশার, আবার স্প্রিঙ্গার আছে তারা একটা পাবলিশার, এলসবিআর আছে তারা একটা পাবলিশার, ঠিক আছে, এই ধরনের এমডিপিআই আছে তারা একটা পাবলিশার। তো বিভিন্ন পাবলিশার তাদের পারমিশনই আছে, তারা তাদের ডয় ফাইল নেওয়ার ইয়ে আছে আর কি। তারা হলো প্রত্যেকটা ডকুমেন্টের একটা ইন্ডিভিজুয়াল, ওয়ার্ল্ডের ইউনিক একটা ডই ফাইল দেয় তারা, যে ডই একটা ডকুমেন্টের সাথে মিলবে না, আরেকটা ডকুমেন্ট কখনোই মিলবে না। এবং এই ডই ফাইল যারা দেয় তারা তারা অবশ্যই ইউনিক আইডি দেয়, এবং তারা যে অর্গানাইজেশনকে দেয় তারা অন্য অর্গানাইজেশনকে সেম ডই ফাইল দিবে না, ঠিক আছে, একটা সিকোয়েন্স ডই ফাইল দেয় যে এই রেঞ্জ পর্যন্ত তুমি দিতে পারবা, ঠিক আছে। তো ডই জি স্যার। ফাইল অবশ্য, ডই নাম্বার অবশ্যই ইউনিক। তুমি যদি পাবলিশার হও, তোমার হয়তো বা একটা আইএসবিএন বা কিছু একটা নাম্বার থাকে, তাই না, পাবলিশারদের। তো এই এই ডকুমেন্ট, এটাকে ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার আর কি। তো এই ডই নাম্বারটা আমরা ইচ্ছা করলে পাবো না, আমাদেরকে সেটা রেজিস্ট্রেশন করে কালেক্ট করতে হবে, কিছু টাকা পয়সা খরচ হয়, ঠিক আছে। সো এটা সবাই পারবে না। সো তারা প্রত্যেকটা ডকুমেন্ট যখন পাবলিশ হয়ে যায়, রিসার্চ পেপারটা যখন পাবলিশ হয়ে যায়, তখন একটা ডই নাম্বার দেয় এই পাবলিশার, একটা ডই নাম্বার দেয়, ঠিক আছে। এই ডই নাম্বার, আমি যেটা বলতেছিলাম একটু শেষ করি ওটা, ওই রিকোয়েস্ট গুলো দেখা যাচ্ছে না আসলে, সেটা মনে হয় এই অ্যাকাউন্ট দিয়ে করা। হোয়াট এভার, তুমি যদি রিকোয়েস্ট করো তাহলে তোমাকে সেই পেপারটা তারা দিয়ে দিবে। এই রিসার্চ গেট প্ল্যাটফর্মে তুমি পারলে আজকেই লগ ইন করে ফেলবা, সাইন ইন করে দেখবা যে কি হয়, ওয়ার্ল্ডে কি চলতেছে এখন, এগুলা দেখা উচিত না? তো ওয়ার্ল্ডে আসলে নর্মালি যখন আমরা রিসার্চ করি, রিসার্চের আইডিয়া থেকে কিন্তু বিভিন্ন কোম্পানি তারা তখন প্রোডাকশনে যায়। তো প্রোডাকশনে কিন্তু যেনতেন ভাবে চলে যায় না, একটা বিষয়ের উপরে তারা অনেক পড়াশোনা করে দেখে যে এই রিলেটেড যে কাজগুলা আছে, এই রিলেটেড কোনো রিসার্চ পেপার পাবলিশ হয়েছে কিনা তারা সেটা দেখে, দেখার পর হয়তোবা রিসার্চ পেপারটা বাস্তবিক করতে ডেভেলপ করা যাবে না, বাট তারা একটা আইডিয়া পায় সেখান থেকে, সেই আইডিয়া দিয়ে পরবর্তীতে আরো রিসার্চ করে করে ফাইনালি একটা প্রোডাকশনে যায়, বুঝছো। আর যদি তোমার রিসার্চ পেপার থেকে তুমি যদি প্রোডাক্ট তৈরি করতে পারো, তাহলে তুমি প্যাটার্ন করে বলবা, প্যাটার্ন করে তুমি সেটাকে সেল করতে পারবা, এটা রাইট আছে, বুঝছো। প্যাটার্ন করতে আবার অনেক টাকা লাগে, বাট পরবর্তীতে কেউ তোমার এই জিনিসটা আর কাজ করতে পারবে না, তাকে কাজ করতে হলে তোমার প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। সে হয়তো বা সেটা আপডেট করতে পারে, বাট তোমার প্যাটার্ন নিয়ে তাকে কাজ করতে হবে, বুঝছো। দেশের বাইরে নর্মালি এরকম প্যাটার্ন তৈরি করে, এবং কেউ ওইটা নিয়ে আর কাজ করতে পারে না, জিনিসটা নিয়ে, মানে ওটা তো প্যাটেন্ট হয়েই গেছে, আবিষ্কার হয়েই গেছে, রাইট। সো এই আর কি, প্যাটেন্ট একবার হয়ে গেলে সেটা মনে করো যে আবার ফার্দার আরেকজন ডেভেলপ করবে, সেটা খুব ডিফিকাল্ট। একটা জিনিস আবিষ্কার হয়ে গেলে তার তার এখান থেকে সেই ফর্মুলা নিতে হবে, বা তার এখান থেকে সেটা পেটেন্ট কিনতে হবে, কিনে ফার্দার তুমি কাজ করতে পারবে, বুঝছো। স্যার এটা থেকে ভালো কিছু করতে পারলে তখন কি তুমি স্যার যদি নেবে না? তুমি যদি অবশ্যই তুমি যদি সেটা থেকে ভালো কিছু করতে পারো, তখন তুমি তোমারটা প্যাটার্ন করবা যে তোমার আউটপুট ভালো, তোমার তখন জার্নালে পাবলিশ করতে হবে। আদারওয়াইজ তুমি ইচ্ছা করলেই জার্নালে পাবলিকেশন ছাড়া তুমি প্যাটার্ন করে ফেলতে পারবা না। জি স্যার। এবং তোমাকে দেখাই দিতে হবে যে তোমার এক্সিস্টিং যে মডেলটা আছে তারা তৈরি করছে, তাদের থেকে আমি সেরা, আমি বেস্ট, এবং সেটার রিভিউয়াররা রিভিউ দিবে, তারপরে তুমি এটাকে পরবর্তীতে তুমি প্যাটার্ন বা কোনো কিছু একটা করতে পারবা, ঠিক আছে। তো ডই ফাইলটা আমরা কপি করব, কপি করে এই ওয়েবসাইটে এনে দিয়ে দিব, দিয়ে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দিলেই আমাকে সে পেপারটা দিয়ে দিবে, ঠিক আছে। এই যে পেপারটা আমি পেয়ে গেছি, তো আমি ডাউনলোড দিয়ে এটা পরবর্তীতে পড়বো, ঠিক আছে। পেপারে কি কি বিষয় পড়বো এটা আমরা পরে দেখতেছি, বাট বোঝা গেছে জিনিসটা, আমরা কিভাবে একটা রিসার্চ পেপার ডাউনলোড দিতে পারি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, একদম সিম্পল। তো তোমাকে মিনিমাম একটা রিসার্চ পেপার পড়তেই হবে, তোমার টপিকস রিলেটেড তুমি যেটা ডেভেলপ করতে চাচ্ছ। ওকে, তাহলে এটা গেল। আর আমরা যেটা দেখাচ্ছিলাম সেখানে একটু চলে যাই, একটু প্রেজেন্ট করো। হ্যাঁ, যে প্রেজেন্ট করতেছিলা একজন, জান মিজান, হ্যাঁ প্রেজেন্ট করো, ওয়ার্ড ফাইলটা ওপেন করো। তো আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড নিয়ে আলোচনা করে ফেলছি, ইন্ট্রোডাকশন আমরা কি রাখবো, তাহলে ইন্ট্রোডাকশন আমরা যেটা রাখতে পারি, যদি 5 জনের গ্রুপ হোক, 5টা রিসার্চ পেপার আমরা পড়বো, রাইট।
রিসার্চ পেপার পড়ে আমরা কিছু আইডিয়া পাবো যে আসলে এই প্রবলেমটা কি, আসলে এক্স্যাক্টলি প্রবলেমটা কি, রাইট? এই প্রবলেমটা কেন আমাদের ফার্দার ডেভেলপ করতে হবে, বা এটা কেন আমাদের ওভারকাম করা দরকার। দেন আমরা কিভাবে এটা করতে পারি, এই যে যে অ্যাবস্ট্রাক্টে যে বিষয়টা লিখছিলাম একটু একটু করে, এই ইন্ট্রোডাকশনে সেটাকে বিস্তারিত ভাবে লিখবো যে প্রবলেমটা কি, এই প্রবলেমটাকে কেন ওভারকাম করা দরকার, কেন আমরা করব, ঠিক আছে, আমরা কিভাবে করতে পারি, এবং আমাদের কিছু কন্ট্রিবিউশন একটু পয়েন্ট আকারে দিয়ে দিতে হবে। ফাইনালি কন্ট্রিবিউশন, আবার কন্ট্রিবিউশন ইন দিস রিসার্চ পেপার। হ্যাঁ, তো এরকম একটা দিয়ে কিছু পয়েন্ট দিয়ে দিতে হবে, 1 2 3 4 আকারে যে কয়টা কন্ট্রিবিউশন থাকবে। যেমন তোমরা এখানে কিছু মডেল ইয়া করবা, পারফরমেন্স অ্যানালাইসিস করবা, এটা একটা কন্ট্রিবিউশন হতে পারে, এবং সেখান থেকে একটা বেস্ট মডেল আউটপুট বের করবা। ঠিক আছে, তো এই কন্ট্রিবিউশন গুলো একটু পয়েন্ট আকারে দিলে কি হয়, যে রিডার তার কাছে বুঝতে সুবিধা হয় যে তোমার আসলে ফাইনাল অবজেক্টিভ এইটা। ঠিক আছে, এবং তুমি তো এখানে হাউ তুমি কিভাবে করবা সেটা তো বলেই দিবা। তাহলে ইন্ট্রোডাকশনে 3টা জিনিস থাকবে ডেসক্রিপটিভ আকারে, মানে সংক্ষিপ্ত ভাবে, ব্রিফলি তোমাকে একটু প্রেজেন্ট করতে হবে এখানে, সংক্ষিপ্ত ভাবে, একদম ডিটেলসও না, এত না। তো অ্যাবস্ট্রাক্টে যেটা লিখছিলাম সেটাকে একটু বিস্তারিত ভাবে আলোচনা করবো আর কি। তো হোয়াট, মানে প্রবলেমটা কি, হোয়াট, হোয়াই, প্রবলেমটা কেন করা দরকার, কেন ওভারকাম করা দরকার, ঠিক আছে, হোয়াই, দেন আমরা কিভাবে করতে পারি। কিভাবে যখন করতে পারি তখনই কিন্তু তোমাকে মডেলটাকে বলে দিতে হচ্ছে যে আমরা এই মডেলটা প্রপোজ করতেছি, এই মডেলের মাধ্যমে আমরা এইভাবে এইভাবে কাজটা করতে পারি, এবং আমাদের এখানে রেজাল্ট দেখানোর দরকার নাই, ইন্ট্রোডাকশনে রেজাল্ট দেখাবো না, ঠিক আছে, এইভাবে এইভাবে করতে পারি, এবং এবং আমাদের ফাইনাল কন্ট্রিবিউশন হলো এই। অনেকেই কি করে, ওই যে রিসার্চ পেপার বললাম না, 5টা রিসার্চ পেপার পড়ো, তো 5টা রিসার্চ পেপারের লিমিটেশন, তারা কি বলছে, তারা তাদের রেজাল্ট কি, মানে তাদের অ্যাকুরেসি কত এবং তাদের লিমিটেশন কি, এই কয়েকটা জিনিস অনেকেই ইন্ট্রোডাকশনে দেয়। আবার তারা অনেকেই কি করে, একটা আলাদা একটা এরকম হেডলাইন খুলে, ঠিক আছে, এরকম একটা সেকশন খুলে, এটাকে বলে সেকশন, একটা সেকশন খুলে সেই সেকশনে ধরো তারা লিখে দেয় লিটারেচার রিভিউ, অথবা এক্সিস্টিং ওয়ার্ক। এক্সিস্টিং ওয়ার্ক টার্মটা আসলে ইউজ করি না, লিটারেচার রিভিউ আমরা ইউজ করি। লিটারেচার রিভিউ মানে এক্সিস্টিং ওয়ার্কের বর্ণনা সেখানে তুমি দিবা, এভাবে দেই। আবার অনেকে ইন্ট্রোডাকশনে দেয়, ওই যে হোয়াট যখন বর্ণনা দেয় তখনই বলে দেয় যে অনেকে এইভাবে প্রপোজ করছে, না সরি সরি, হোয়াট এবং হোয়ার পরে, হোয়াট এবং হোয়ার পরে হাউ এর যখন আমরা আমাদের বর্ণনা দিব তার আগেই বলে দেয় যে এই রিলেটেড অনেকেই প্রপোজ করছে। হ্যাঁ, কি প্রপোজ করছে, উমুকে এটা বলছে, তার অ্যাকুরেসি এই, তার লিমিটেশন নেই। আরেকজন এরকম বলছে, তার রেজাল্ট এই, তার অ্যাকুরেসি এই। আরেকজন ধরো 4 5টা তুমি বলে দিলা, 5 6টা পড়বা যেহেতু 5 6টা বলে দিলা, বাট তুমি বলে দিবা যে বাট তারা এই জিনিসটাকে ওভারকাম করতে পারে নাই, তাদের অ্যাকুরেসি হলো লো, যেখানে আমাদের মডেলের, আমরা যে মডেলটা প্রপোজ করতেছি সেই মডেলের অ্যাকুরেসি হলো তাদের থেকে ভালো। এরকমও কিন্তু অনেকেই দেয়, বুঝছো? মানে হাউ যখন তুমি দিবা তার আগেই এক্সিস্টিং ওয়ার্ক গুলা বর্ণনা দিয়ে দিবা, এতে করে লিটারেচার রিভিউয়ার আলাদাভাবে লিখতে হয় না। এখনকার পেপার গুলাতে লিটারেচার রিভিউয়ার আলাদাভাবে লেখে না, ইন্ট্রোডাকশনেই তোমাকে ওই লিটারেচার রিভিউ এর কিছু অংশ ওই তুমি যখন হাউ এর তোমার বর্ণনা দিবা তার আগেই এখানে লিখে নিয়ে আসে, যে হোয়াট হোয়াই বললা, এরপর বললা যে এই রিলেটেড কাজ অনেকেই করছে, হ্যাঁ, তা অমুকে এটা বলছে, তার অ্যাকুরেসি তার লিমিটেশন নেই। তো এভাবে তুমি বলতে পারো, কিন্তু বলতে পেরে তুমি কিন্তু ওই মানে লিটারেচার রিভিউকে স্কিপ করতে পারো অ্যাজ ইউ উইশ। আর যদি বলো না স্যার আমি হোয়াট, হাউ, হোয়াই, হাউ ইন্ট্রোডাকশনে দিব, আর লিটারেচার রিভিউ আমি আলাদাভাবেই দিব, কে কি বললো এটা আমরা আলাদাভাবেই লিখে দিব, বুঝছো? জি স্যার। ওকে, তো ইন্ট্রোডাকশন গেল, ইন্ট্রোডাকশনটা হলো মেজর পার্ট। ইন্ট্রোডাকশনটাই যদি বুঝাইতে পারো তাহলে রিডার পরবর্তীতে আর বাকিগুলা তেমন একটা দেখে না, তোমার মেথোডোলজিটা দেখে আর তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দেখে, মাঝখানে কি লেখলা, কিভাবে করছো না করছো এত কিছু দেখে না, ঠিক আছে। বাট ইন্ট্রোডাকশনটাকে খুব সুন্দরভাবে, চমৎকার ভাবে, চমৎকার ইংলিশ দিয়ে লিখতে হবে তোমাকে, ঠিক আছে, একদম যেটা রিডার সহজে বুঝতে পারে। আবার এমন ওয়ার্ড দিলা যে ওয়ার্ড আমাকে ডিকশনারি বের করে করে লিখতে হচ্ছে বা পড়তে হচ্ছে, তাহলে কিন্তু আবার প্রবলেম। ঠিক আছে, রিসার্চ হইতে হবে ইজি। এই জন্য নর্মালি আমাদের স্যাররা এখন নর্মালি যেটা বলে, আমাদেরকে উৎসাহিত করে যে আপনারা বাংলা রিসার্চ পেপার লিখুন, আমাদের স্টুডেন্টদেরকে বোঝার জন্য
বাংলায় রিসার্চ পেপার করুন। ঠিক আছে, যেটা আমরা বাংলাদেশে এখনো প্র্যাকটিস শুরু করতে পারি নাই। নিয়ার ফিউচার এটা শুরু হয়ে যাবে। আমরা বাংলায় রিসার্চ করবো, আমাদের স্টুডেন্টরা বাংলায় সেই পেপার গুলা পড়বে, টেকনিক্যাল কথাগুলো বাংলায় পড়বে, যেগুলা বাংলায় রূপান্তর করা যায় না সেগুলো হয়তো বা ইংলিশেই পড়বে। কিছু ট্রাম আছে যে আমরা ইংলিশেই ভালো বুঝি, রাইট, বাংলা হয়তো বা ভালো বুঝি না, বাট সেগুলাকে বাংলায় লিখবে, বাট ইংলিশের ট্রামটা আর কি বাংলায় লিখবে, ব্যাপারটা এরকম হইতে পারে। ঠিক আছে, তো এটা এই নিয়ার ফিউচার চলে আসবে। আমাদের আমাদের স্টুডেন্টরা আসলে ইংলিশ দেখে এই রিসার্চের দিকে আর ওই অ্যাটেনশনটা থাকে না। ঠিক আছে, সো তো এই জন্য আমাদের আসলে বাংলায় বেশি বেশি রিসার্চ পেপার করতে হবে। সো হোয়াট এভার, তো ইন্ট্রোডাকশনের পরে আমাদের পরের যে পার্টটা লিটারেচার রিভিউ, তো লিটারেচার এখানে নাই, এখানে জাস্ট ফরম্যাটটা দিছে, বাট আমরা সেকশন আমাদের লিটারেচার রিভিউ বানাবো। যদি না বানাই তাহলে আমরা ইন্ট্রোডাকশনে যেন ওই 5-6টা পেপারের কি বলছে হাওয়ের আগে যেন বলে দেই কিভাবে করবা, তুমি কিভাবে করবা তার আগে যেন বলে দেই যে দেয়ার আর সেভারাল মডেল হ্যাজ বিন প্রপোজড, উমুকে এটা বলছে, উমুকে এটা বলছে, উমুকে এটা বলছে, শেষ। এবং তাদের অ্যাকুরেসি লিমিটেশন, তাদের গ্যাপটা কি, সেই গ্যাপটাই কিন্তু আমরা ফিল আপ করবো, সেটাই আমাদের কন্ট্রিবিউশন হবে। তো এই জন্য এক্সিস্টিং রিসার্চ পেপার আমাদের মাস্ট পড়তে হবে, সবাইকে ইন্ডিভিজুয়াল একটা করে পড়তে হবে, আমি ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে আজ করব। তো 2-3 নাম্বার যে পয়েন্টটা লিটারেচার রিভিউ, অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের পরে লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউ আমরা ইগনোর করতে পারি। ওকে, 4 নাম্বার ধাপটা হলো প্রপোজ মডেল অথবা মেথোডোলজি, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, প্রপোজ মডেল অথবা মেথোডোলজি। ঠিক আছে, এখানে নাই, বাট আমি বলতেছি যে আমরা এইভাবে করতে পারি, আমাদের সাব সেকশন হতে পারে, সাব সেকশন গুলো আমরা ওই যে এ বি সি এভাবে নিতে পারি। ঠিক আছে, সেকশন নর্মালি এই যে এভাবে হবে, মিডলে এরকম হেডলাইন আকারে হবে, আর সাব সেকশন হলো এই যে এরকম হবে, এই যে এরকম এ, এরকম সি, এরকম হবে। হ্যাঁ, সাব সেকশন, তুমি সাব সেকশন তৈরি করতে পারো তোমার যদি অনেক লেখা থাকে, বা তুমি আলাদাভাবে কিছু জিনিস পয়েন্ট করতে যাচ্ছ, তুমি সাব পয়েন্ট করতে পারো, সেকশনের মধ্যে সাব সেকশন করতে পারো, সাব সেকশন বলা হয় আর কি, সাব সেকশন করতে পারো। সো সেকশনের 4 নাম্বার সেকশন যেটা প্রপোজ মেথোডোলজি অথবা মেথোডোলজি, এই মেথোডোলজিতে তুমি যে ডেসক্রিপশন গুলা রাখতে পারো সেগুলো হলো, প্রথম দিবা যে আহ, একটু শর্ট ডেসক্রিপশন দিবা যে কিভাবে কিভাবে হচ্ছে, দেন ডাটা সেট ডেসক্রিপশন দিবা, ডাটা সেট ডেসক্রিপশনের একটা সাবসেকশন বানাইতে পারো যে ডাটা সেট ডেসক্রিপশন, ডাটা সেটের কি কি ডাটা নিয়ে তুমি কাজ করছো, অ্যাট্রিবিউট, এগুলা ডেসক্রিপশন দিবা। আমি যে রিসার্চ পেপারটা দিচ্ছি সেখানে আছে, তুমি দেখলেই বুঝতে পারবা। এরপর তুমি দিবা যে মেশিন লার্নিং অ্যালগোরিদম, তুমি কি কি মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করেছো। হ্যাঁ, 2-3টা না, তুমি প্রথমে যেহেতু আমরা ইনিশিয়াল রিপোর্ট লিখতেছি, তুমি এখানে 6-7টা মেশিন লার্নিং অ্যালগোরিদম তুমি ইমপ্লিমেন্ট করবা এখানে। ঠিক আছে, তুমি বলবা যে আমি এই মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করছি। চেষ্টা করবা প্রত্যেকটা মেশিন লার্নিং এর 1-2 লাইন দিয়ে একটা করে ইকুয়েশন দিয়ে দেওয়ার, অনলাইনে অ্যাভেলেবেল প্রত্যেকটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের ইকুয়েশন আছে। ঠিক আছে, বাট রিসার্চ পেপারে যেহেতু আমাদের নর্মালি কনফারেন্স পেপার 6 পেজ বা 8 পেজের মধ্যে লিখতে হয় ডাবল কলামে, এই জন্য আমরা নর্মালি ইগনোর করি এগুলো। ঠিক আছে, বাট যখন তুমি রিপোর্ট লিখতেছো যেহেতু এখানে কোনো পেজ লিমিটেশন নাই, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রত্যেকটা মেশিন লার্নিং অ্যালগোরিদমের সাবসেকশন তৈরি করে, মেশিন লার্নিং অ্যালগোরিদম একটা সাবসেকশন তৈরি করব, সেখানে সাবসেকশনের সাবসেকশন তৈরি করব, করে প্রত্যেকটা অ্যালগোরিদমের একটা করে লাইন দিব যে এই অ্যালগোরিদম আসলে কি, এবং এটার একটা ইকুয়েশন দেওয়ার চেষ্টা করব, চেষ্টা করব। ঠিক আছে, না দিলেও সমস্যা নেই, ইগনোর করতে পারো, বাট অ্যাটলিস্ট নামগুলা বলে দিতে হবে তুমি কি কি মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করেছো। এরপর যে সাবসেকশনটা তৈরি হবে সেটা হলো তোমার ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর। ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরে তুমি প্রথমে কি করছো, ডাটা ইনপুট নিছো, ডাটাকে প্রি প্রসেস করছো, যদিও তোমরা সার্ভে কালেক্টেড ডাটা করলে হয়তো বা মিসিং ডাটা থাকবে, আদারওয়াইজ স্ট্যান্ডার্ড ডাটা নিলে হয়তো বা প্রি প্রসেস করতে হবে না, তারপরেও বলবা যে প্রি প্রসেসিং। তো ইনপুট ডাটা নিয়ে কথাবার্তা বলবা, কি ধরনের ডাটা, তুমি তো ডাটা সেট নিয়ে অলরেডি বলে ফেলছো, সো ডাটা সেট নিয়ে আর কিছু বলার নাই, তুমি বলবা যে আমরা ইনপুট হিসেবে এই ডাটা দিছি, এইটাকে পরে প্রি প্রসেস করছি, প্রি প্রসেস করে আমরা ফিচার অ্যাট্রিবিউট সিলেক্ট করছি, সিলেক্ট করে পরবর্তীতে মডেলকে ফিট করাইছি, মডেলকে ফিট করিয়ে মডেলকে ফিট করাইলেই ট্রেন হয়ে যায়, ট্রেন করানোর পরে আমরা কি করছি, ইভালুয়েট, ইভালুয়েশন করছি, মডেল ইভালুয়েশন। তো মডেল ইভালুয়েশনে আমরা কি করছি, ট্রেন টেস্ট স্প্লিট ইউজ করে আমরা নরমালি অ্যাকুরেসি বের করছি, কনফিউশন ম্যাট্রিক্স, প্রিসিশন রিকল বের করছি, ফাইনালি বেস্ট মডেল আমরা সিলেক্ট করছি। এই যে এটা হলো ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর। ঠিক আছে, তো আমি আরেকটা পেপার দিচ্ছি যেখান থেকে আরো একটু ক্লিয়ার আইডিয়া পেতে পারো।
স্যার ফেস রিকগনিশন কি একটা মেশিন লার্নিং অ্যালগরিদম না? হ্যাঁ, স্যার ফেস রিকগনিশন একটা মেশিন লার্নিং অ্যালগরিদম কি স্যার? এটা কি একটা ডিপ লার্নিং মেশিন লার্নিং অ্যালগরিদম, অ্যালগরিদম বলা ডিপ যায়? লার্নিং অ্যালগরিদম। ঠিক আছে, ফেস রিকগনিশন ইজ এ অ্যাক্টিভিটি, একটা কাজ, বাট ওটার ওটার তোমার ইমপ্লিমেন্টেশন মানে তোমার ওটা ফেস রিকগনিশন এটা করছে হলো তোমার ডিপ লার্নিং অ্যালগরিদম ইউজ করে, হয়তোবা সিএনএন, ফেসনেট, বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, আরসিএনএন, ফাস্টার আরসিএনএন, ঠিক আছে, এলএসটিএম। এলএসটিএম নরমালি টাইম সিরিজ অ্যালগরিদমের জন্য ইউজ হয়। টাইম সিরিজ, তুমি ধরো ফরকাস্টিং মানে ফরকাস্ট করতে যাচ্ছ কোনো কিছু, ভবিষ্যতে কোভিড-19 পরিস্থিতি কি হবে, কোভিড-19 এর পরিস্থিতি কি হবে সেই বিষয়টা তুমি ফরকাস্ট করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি এলএসটিএম ইউজ করতে পারো। তারপর হলো তোমার তুমি মার্কেটের প্রেডিকশন করতে যাচ্ছ যে ইন ফিউচার কৃষকরা আগামীতে ধানের প্রাইস কত পেতে পারে বা কত হইতে পারে, প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করে তুমি প্রেডিকশন করতে পারো। তো এই ধরনের টাইম সিরিজ রিলেটেড ডাটাগুলা নরমালি অনেক সময় রিগ্রেশন ইউজ হয়, এই ক্ষেত্রে প্রাইস যেহেতু প্রেডিকশন করতেছি, আবার টাইম সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো ফেজ রিকগনিশন, ফেজ আন্ডারস্কোর রিকগনিশন একটা লাইব্রেরি আছে, সেই জি স্যার, এই লাইব্রেরির মধ্যে লাইব্রেরি। ডিপ, রাইট, সেই লাইব্রেরির মধ্যে ডিপ লার্নিং তারা ডিফাইন করে রাখছে। সো ফেজ আন্ডারস্কোর রিকগনিশন ইজ নট এ অ্যালগোরিদম, এটা বলতে পারো একটা লাইব্রেরি, ঠিক আছে, যেখানে তারা ডিপ লার্নিং অ্যালগোরিদম ডেপ্লয় করে রাখছে, তুমি জাস্ট কল করে সেই মডেলটাকে এখানে ইমপ্লিমেন্ট করতেছো। স্যার এইখানে তাহলে স্যার অ্যালগরিদম কি কি দিতে পারি স্যার? কোথায়? স্যার আমি তো স্যার এই লাইব্রেরিটা ইউজ করেই স্যার প্রজেক্টটা স্যার করতেছিলাম। ও, তো স্যার তাহলে সেই তোমার ক্ষেত্রে ওখানে স্যার মনে হয় তুমি অ্যালগরিদম। ওপেন সিপি দিয়ে করতে হবে, তোমার ওপেন জি সিপি স্যার, লাগবে। ওপেন সিএস। আর জি আর স্যার। তুমি একটু দেখতে পারো যে ফেজ আন্ডারস্কোর রিকগনিশন যে লাইব্রেরিটা আছে ওখানে কি কি ডিপ লার্নিং অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করছে তুমি খুঁজলেই পাবা। ওকে স্যার। ঠিক আছে, তোমাকে তো আর কল করতে হবে না, তুমি তো ওই লাইব্রেরিটাকে কল করতেছো। জি স্যার। তোমাকে আর মডেল ইন্ডিভিজুয়াল আলাদাভাবে নিয়ে আসতে হবে না, মডেল তো এখানে ডেপ্লয় করেই রাখছে, বুঝছো? তো ওই টুলস গুলাকে আমি নর্মালি অ্যালগরিদম বলতে পারি না, বাট টুলস গুলা যেমন ধরো ফাস্ট এআই বলে একটা আছে মাইক্রোসফটের, ঠিক আছে, আমি তোমাদের আজকে একটা লিংক দিব যেখানে মাইক্রোসফট তোমাদের লেসন দিছে, এবং সেটা ওপেন, সবার জন্য উন্মুক্ত, সেটা অ্যাডভান্স লেভেলের, সেখানে সব ধরনের আমরা যেটা পড়াইছি এগুলাই আছে, ক্লাসিফিকেশনটা আমরা দেখাইছি, বাট ওখানে এভরিথিং আছে, রিগ্রেশন আছে, তোমার হলো ক্লাস্টারিং আছে, সবগুলা দিয়ে একটু একটু করে করা আছে, এবং সবকিছুতেই তোমার ওই প্রিসিশন রিকল, F1 স্কোর এগুলো বের করা আছে, অ্যাকুরেসি বের করা আছে। ওইটা দেখলে তোমার একটু বোঝা যাবে যে আসলে তুমি যে জিনিসগুলা শিখতেছো ওয়ার্ল্ডে সেগুলাই শিখতেছে কিনা, একটু কম্পেয়ার করতে পারবো। আমি মাঝে মাঝে গুগল মাইক্রোসফটের এই লেসন গুলা দেখি, দেখে একটু কম্পেয়ার করার চেষ্টা করি যে আমরা যেটা শিখতেছি এটা আসলে ওদের রিলেটেড কিনা, ওদের সাথে যায় কিনা, মানে ওরা ওটাই শিখে কিনা, এটার জন্য জাস্ট একটু কম্পেয়ার করি। কম্পেয়ার করতে গিয়ে আমি ভালো ভালো লেসন খুঁজে পাই, বুঝছো, যে লেসন গুলো আসলে অনেক ভালো, হ্যাঁ, যেগুলা তোমাকে টাকা দিয়ে কিনে হয়তো বা পড়তে হবে, বাট তারা ফ্রি করে দিচ্ছে সেগুলা। তো একটা লেসন আমি শেয়ার করবো আজকে মেশিন লার্নিং এর, মেশিন লার্নিং ফর বিগিনার, মাইক্রোসফটের টিউটোরিয়াল, ঠিক আছে, যেখানে তারা খুব সুন্দরভাবে, তারাও ওই রকম আইপাইথন নোটবুক ইউজ করেই করছে, বাট এইভাবেই করছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, আমাদের মতো করে ফলো করে কাজ করছে। বাট তারপর তোমার লার্নিংটা তোমার ঠিক আছে কিনা তুমি কম্পেয়ার করতে পারবা। ওয়েট এ মিনিট। স্যার প্রবলেম হচ্ছে স্যার এত কম সময়ে কি স্যার এত কিছু মেনটেন করে স্যার এত ভালোভাবে লেখা যাবে? আমাদের সময় তো খুব কম, আবার স্যার প্রেশার অনেক বেশি। স্যার 3টা ল্যাবের স্যার হচ্ছে ফাইনাল আছে, আবার স্যার পারফরমেন্স আছে। স্যার এবার হচ্ছে আমাদের 3টা ল্যাব, তো স্যার এর জন্য একটু স্যার সমস্যা হবে। হ্যালো, শোনা যাচ্ছে?
শোনা যাচ্ছে তোকে। আচ্ছা, স্যার কি চলে গেল? স্যার আছে ক্লাস, মাইক অফ। আচ্ছা, সরি, আসলে বারবার কল আসতেছে। ওই যে যেটা বলতেছিলাম সেটা হলো তোমার এই বিষয়গুলোর সাথে আমরা একটু কম্পেয়ার করতে পারি, সেটা আমি তোমাদের আজকে একটু দিয়ে দিব। অসংখ্য রিসোর্স আছে, তুমি সেগুলা দেখে দেখে শিখতে পারো। ওকে, ফাইন। সো যেটা বলতেছিলাম আবার সেটা সেখানে ফিরে আসি। মিজান, একটু যাও তোমার ইয়াতে, প্রেজেন্টেশনে যাও। তুমি কি আছো প্রেজেন্টেশনে? আমরা দেখতে পাচ্ছি। সো প্রপোজ মডেলে আমরা ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর দিয়ে দিব। এরপর আমাদের লাস্ট লাস্ট না আসলে প্রপোজ মেথোডোলজির পরের যে সেকশনটা সেটা হলো তোমার ইয়া ওই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। ওকে, সো এক্সপেরিমেন্টাল রেজাল্টে আমরা আমরা নর্মালি যেটা দেখাবো যে আমরা যে ওই যে প্রিসিশন রিকল পাচ্ছি কই থেকে পাচ্ছি, কনফিউশন ম্যাট্রিক্স থেকে পাচ্ছি। তাহলে কনফিউশন ম্যাট্রিক্স ইজ এ মেজারমেন্ট, ঠিক আছে, অফ ইউর মডেল। সো কনফিউশন ম্যাট্রিক্স এর বর্ণনা দিব, কনফিউশন ম্যাট্রিক্সটা বের করব, কনফিউশন ম্যাট্রিক্সটা বের করব আমরা। আমরা তো নর্মালি দেখাইছি কনফিউশন ম্যাট্রিক্স বের করব, তো তোমরা কনফিউশন ম্যাট্রিক্সটা হিট ম্যাপ ইউজ করে বের করবা। হিট ম্যাপ একটা লাইব্রেরি, যে ফাংশনের মধ্যে তুমি তোমার কনফিউশন ম্যাট্রিক্স এর ভ্যালু যেভাবে বের করছো ওগুলাকে যদি দিয়ে দাও, সে সুন্দর করে তোমাকে একটা ডায়াগ্রাম ড্র করে দিবে। বুঝছো? তো কিচ্ছু না, অনলাইনে জাস্ট লিখবা হিট ম্যাপ ইন পাইথন, ওখানে কিভাবে প্যারামিটার পাঠাই ওই যে রেজাল্ট গুলো পাঠাই দিলেই হবে। আমরা যে ওয়াই প্রেডিকশন হাবিজাবি এগুলো পাইছি না, এক্স টেস্ট, ওই ভেরিয়েবল গুলো ওখানে পাঠাই দিলে সুন্দর করে তোমাকে একটা হিট ম্যাপ, একটা কনফিউশন ম্যাট্রিক্স ড্র করে দিবে। ঠিক আছে, লাইক দিস ওয়ান। একটা ডাটা মাইনিং এর আমার ইয়ে আছে, সেকশন আছে। যেমন ধরো এই যে এরকম এরকম একটা কনফিউশন ম্যাট্রিক্স তুমি বের করতে পারো। এটা হলো হিট ম্যাপ করে করা। হিট ম্যাপ নাথিং, মানে এটা কিছুই না, জাস্ট তুমি তোমার যে আউটপুট গুলা বের হয়েছে ভেরিয়েবল আকারে ওগুলা হিটম্যাপ ভেরিয়েবলের মধ্যে ফাংশনের মধ্যে দিয়ে দিবা। তাহলে এইভাবে তোমাকে চমৎকার একটা গ্রাফ সে দিবে আর কি, এরকম একটা চিত্র ফিগার দিবে তোমাকে। তো হিটম্যাপ ইউজ করে কনফিউশন ম্যাট্রিক্স বের করবো। ওকে, ফাইন। কনফিউশন ম্যাট্রিক্সটা বের করার পরে তো আমরা এখানে এই কনফিউশন ম্যাট্রিক্সের যে প্রিসিশন রিকল আছে এগুলা নিয়ে একটু আলোচনা করব। পরে আমরা বলবো যে এই মডেলের আসলে অ্যাকুরেসিটা ভালো, তো আমরা আমাদের বেস্ট মডেল হিসেবে এটাকে চুজ করতে পারি। ঠিক আছে, চুজ করতে পারি, বুঝছো? তো এই বেস্ট মডেল চুজ করার পরে কি করব সেটা একটু দেখাবো আজকে, হালকা একটু দেখাবো। যে বেস্ট মডেল আমরা বললাম যে স্যার আমরা তো বেস্ট মডেল বলে ফেললাম, তো এখন কাজটা কি আসলে? এই বেস্ট মডেল বের করে আমাদের কাজটা কি হবে? তো আমরা তো রিসার্চ পেপার করলাম জাস্ট মানুষকে বোঝানোর জন্য, হ্যাঁ এভাবে করা যায়। কেউ যদি প্রোডাকশনে যাইতে চায়, লেটস সে কেউ প্রোডাকশনে যাইতে চাবে, তার তো আর কষ্ট করে সেই মডেলটা ডেভেলপ করার দরকার নেই। দরকার আছে? কারণ তুমি ডাটা সেট কালেক্ট করে হাবিজাবি করে এত কিছু কষ্ট করে তুমি একটা মডেল ডেপ্লয় করছো, তো তাদের তো আর সেই মডেলটা ডেপ্লয় করার দরকার নাই। তারা যেটা করতে পারে তোমার মডেলটা নিবে এজ এ প্রি ট্রেন মডেল হিসেবে। তোমার মডেলটা তারা তোমার কাছ থেকে নিবে তুমি যদি ওপেন সোর্স করে দাও, বা তুমি যদি এটা সবার জন্য উন্মুক্ত করে দাও তাহলে। ঠিক আছে, গিটহাবে কোনো কিছু পাবলিক রাখা মানেই
সেটা ওপেন সোর্স করে দেওয়া, এটা মনে রাখবা। তার মানে সেটার কোনো দায়ভার কারণ নাই, সেই কোডটা সবাই ইউজ করতে পারে, এটা মাথায় রাখবা। তুমি কখনোই ক্লেম করতে পারবা না। তার মানে তুমি পাবলিক রাখছো, সেটা ওপেন সোর্স, সেটা যে কোনো নিয়ে কাজ করতে পারে। আর যদি তুমি না, আমি ওপেন সোর্স করবো না, আমি সেটাকে প্রাইভেট রাখবো, তাহলে প্রাইভেট রাখবা, তো তুমি কখনোই ক্লেম করতে পারবা না। তো ঠিক আছে, তো তুমি মডেলটা যখন গিটহাবে রেখে দেবা, নর্মালি এখন সবাই গিটহাবই ফলো করে, গিটহাবই তাদের রিসোর্স গুলা রেখে দেয়। যদিও গিটহাব আমাদের সাথে মানে কি বলবো, ওয়ান কাইন্ড অফ বাংলা ভাষায় যদি বলি, তারা আমাদের সাথে বাটপারি করতেছে, ঠিক আছে, অ্যাজ লাইক মানে তারা আমাদের ডাটা গুলা নিয়ে, আমাদের এই কোড গুলা নিয়ে তারা এআই সিস্টেম বানাচ্ছে। যে এআই সিস্টেম তোমাকে ভবিষ্যতে ইন ফিউচার অলরেডি হচ্ছে এখন, তুমি একটা কথা লিখবা বাংলায়, ইংলিশে কথা লিখবা যে আমি ইয়া চাচ্ছি, মডেল ভিজুয়ালাইজেশন চাচ্ছি, তারা তোমার ডাটা সেট অ্যানালাইসিস করে সবকিছু করে, তোমার কিচ্ছু করতে হবে না, তোমাকে মডেল ভিজুয়ালাইজেশন করে দিবে, যেটা কিনা কোলেবে এখনই হয়, এখনই করা যায়, ঠিক আছে। আর গিটহাব তারা একটা কো পাইলট বানাইছে, গিটহাব কো পাইলট, যেটা কিনা এক্সপেরিমেন্টাল এখন চলতেছে আর কি, পরীক্ষিত ভাবে কয়েকজনকে দেয়, রিকোয়েস্ট করতে হয়, বা তারা হলো পার্সোনালি কয়েকজনকে এমনিই দেয়, যাদের গিটহাবে কন্ট্রিবিউশন খুব বেশি, তাদেরকে ইউজ করতে দেয়। তো গিটহাব কো পাইলটে কি হয়, তুমি একটা কোড লিখবা, বিশেষ করে পাইথন, জাভা স্ক্রিপ্ট, নোড জেএস, এগুলাতে বেশি হয়, রিয়েক্ট জেএস, ঠিক আছে, টাইপ স্ক্রিপ্ট, এগুলাতে তারা বেশি ফোকাস করতেছে। তো এই ল্যাঙ্গুয়েজ গুলাতে তুমি একটা লেখা লিখবা বা একটা ফাংশনের লাইন লিখবা, অটোমেটিক্যালি পরের কোড গুলা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে, এই যে গিটহাবে যে ওপেন সোর্স ডাটা রাখতেছি, কোড রাখতেছি, তারা তো সব রিড করতে পারে, রাইট? আমরা তো আমাদের প্রজেক্টের নাম অনুযায়ী রাখার চেষ্টা করি, একটা প্রজেক্ট কি নামে বা কি নামে করতেছি, একটা প্রজেক্টের নাম অনুযায়ী কিন্তু ফাংশনালিটি বোঝা যায়, কি কি ফাংশন আছে এই প্রজেক্টে, রাইট? তো তারা এগুলাকে ট্রেন করাইছে, ট্রেন করিয়ে তারা একটা এআই মডেল বানাইছে, গিটহাব কোপাইলট। তো গিটহাব কোপাইলট এই লাইন অফ কোড তারা জেনারেট করে দিতে পারে, তোমার কোডের উপর বেস করে ফিউচার কোড কি হবে সে জেনারেট করে দিচ্ছে। তুমি 2 লাইন লেখলা, পরে 6-7 লাইন তোমাকে জেনারেট করে দিচ্ছে। তাহলে তো স্যার এক সময় আমাদের প্রোগ্রামিং মানে এক সময় আমাদের মনে হয় লাগবে না প্রবলেম সলভিং, যারা প্রবলেম সলভ করে তারা হয়তো বা একটা সময় গিয়ে আর থাকবে না, বুঝছো? মানে এআই সিস্টেম এমন এটা নিয়ে তাই শুনলাম আর কি, গিটহাব কোড। তুমি যখন তাকে নর্মাল ডাটা দিয়ে ট্রেন করা বা ভালো কথা, ইন ফিউচার সে নিজেই নতুন ডাটা দিবা, সে নিজে নিজে ডিসিশন মেকিং করতে পারে, ঠিক আছে। আর এখনকার মডেল গুলাতে কিভাবে ট্রেন করায় জানো? এখনকার মডেল গুলা একটু ডিফারেন্ট। নর্মালি আমরা ডাটা সেট থাকে, ডাটা সেট থেকে ট্রেন করে আউটপুট পাই, রাইট? তো এখনকার মডেল গুলা কিভাবে ইমপ্রুভ করে, দেখো এটা একটা ইমপ্রুভ করার টেকনিক। মডেলকে ইমপ্রুভ কিভাবে করতে পারো? তো মডেলকে ইমপ্রুভ আমরা এইভাবে করতে পারি, যে ধরো আমরা আগে টেস্ট ডাটা দিছি, আউটপুট পাইছি, তা আউটপুট কি হইতে পারে, সঠিক হইতে পারে, আবার রংলি আইডেন্টিফাই হতে পারে, রাইট? জি স্যার। তারা কি করে, এই আউটপুটটাকে নিয়ে আবার ট্রেন করে, এটা একটা টেকনিক মডেলকে ইমপ্রুভ করার। আউটপুটে যেগুলা ভুল আসছে, সেই ভুলগুলাকে সঠিকভাবে করে আবার ট্রেন করায়, যে এটা তো তুমি ভুল দিছিলে, এটা এটা হবে, বুঝছো? জি স্যার। সো মানে নর্মালি আমরা ইনপুট থেকে যে আউটপুটটা পাই, সেই আউটপুট গুলো আমরা ভুল পাই, সঠিক পাই। তো সঠিক যেগুলা পাইছি এগুলা তো মডেল আইডেন্টিফাই করতে পারবে, রাইট? বাট যেগুলা ভুল পাইছি এগুলাকে যদি সঠিকভাবে আবার ট্রেন করাই, মানে তুমি একটা অঙ্ক ভুল করছো, তোমাকে যদি আবার শিখাই বলি যে এই অঙ্কটা আবার করো, তুমি পারবা না। জি তো স্যার। জি স্যার। মডেল যখন আমার মতো আচরণ করতে পারবে মডেল, তখন আমি বলবো এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা, আদারওয়াইজ তো আমি এআই বলতে পারি না। তো এআই কে যখন বলবো তুমি তো এটা ভুল করছিলা, এটা তো আপেল হবে, তুমি এটা কমলা বলেছো, ঠিক আছে, তো তোমাকে তোমাকে আমি এটা আবার ট্রেন করাই, তুমি এটাকে আপেল হিসেবে আইডেন্টিফাই করবা, তখন সে এটাকে অ্যাপল হিসেবে ধরো আইডেন্টিফাই করে। তার মানে পরবর্তীতে যদি আবার টেস্ট ডাটা দিই, সে 100% অ্যাকুরেসি দিবে না, মানে কাছাকাছি দেওয়ার চেষ্টা করবে, মানে যেটা আগের বার যেটা ভুল করছিল এটা আর এটলিস্ট ভুল করবে না, করবে। তো এখনকার মডেল গুলা নর্মালি এইভাবে অর্গানাইজ হয়, যে ইনপুট দিলা, মডেল প্রসেস করলো, আউটপুট হইলো, এই আউটপুটটাকে আবার ইনপুট হিসেবে দেয় মডেলে, আউটপুটটাকে আবার ইনপুট হিসেবে দেয়, ইনপুট হিসেবে দিয়ে আবার ট্রেন করাই। এই জন্য ডিপ লার্নিং এর কনসেপ্টটা এরকম, বুঝছো?
ডিপ লার্নিং এর কনসেপ্টটাই এরকম, ইনপুট দেয় আউটপুট পাই, ওই আউটপুটটাকে আবার ইনপুট হিসেবে দেয়, আবার প্রসেস করে, যে পর্যন্ত না তার একুরেসি একদম 100% কাছাকাছি না আসে, সে লার্নিং করতেই থাকে, লার্নিং করতেই থাকে। এই জন্য ডিপ লার্নিং এ কিছু লেয়ার আছে, মাঝখানে কিছু লেয়ার কাজ করে, হিডেন লেয়ার, এগুলাকে বলে হিডেন লেয়ার, ডিপ স্যার লার্নিং এর হিডেন লেয়ার। হ্যাঁ, স্যার নামপাই কি একটা অ্যালগরিদম? কোনটা? স্যার নামপাই। নামপাই একটা লাইব্রেরি, যে লাইব্রেরির মাধ্যমে আমরা এরে রিলেটেড ডাটা কাজ করতে পারি, জি ডাটা স্যার, এটা প্রসেসিং। জানি স্যার। ইজ নট এ অ্যালগরিদম, এটা একটা লাইব্রেরি, যে লাইব্রেরিটা হয়তো বা আবার ডিপ লার্নিং বা মেশিন লার্নিং দিয়ে ডেভেলপ করা হয়েছে, সেটা হইতে পারে। বুঝছো? এটা একটা লাইব্রেরি, জি যেমন স্যার। পান্ডাস একটা লাইব্রেরি, পান্ডাস লাইব্রেরি দিয়ে আমরা আমাদের এক্সেল ফাইল গুলাকে রিড করতে পারি, প্রসেস করতে পারি, ভিজুয়ালাইজেশন করতে পারি, রাইট? তো নামপাই এরে রিলেটেড যদি ডাটা থাকে সেই কাজগুলা প্রসেস করতে পারে। যেমন আমরা যখন ইমেজ থেকে ডাটা এক্সট্রাক্ট করি, তখন ইমেজ থেকে ডাটা গুলো আমরা এর আকারে পাই, এই ডাটা গুলা প্রসেস করতে হলে নামপাইয়ের দরকার হয়। ঠিক আছে, একটা পাইথন লাইব্রেরি বলতে পারো তুমি, পান্ডাস, নামপাই, এগুলা পাইথন লাইব্রেরি। বা যেগুলা লার্নিং লাইব্রেরি সেগুলা ধরো টেনসর ফ্লো, সাইকিট লার্ন, ঠিক আছে, এগুলা, এই ফ্রেমওয়ার্ক গুলা তোমার এখানে তোমার লার্নিং অ্যালগরিদম গুলা ডেপ্লয় করা আছে, তুমি ফ্রেমওয়ার্ক গুলা কল করে করে কাজ করতেছো, বুঝছো? মানে তোমরা গুলাই ফেলো না আর কি সবকিছু। আমরা তো স্যার পাইথন দিয়ে করছি, আমরা পাইথন দিয়ে আমার এক্সিকিউট করার জন্য আমাদের কিছু লাইব্রেরি লাগবে না? তুমি যখন জাভায় কাজ করছো, জাভায় তুমি লাইব্রেরি ইম্পোর্ট করছো না? জি স্যার। তো জাভাকে রান করার জন্য তো কিছু লাইব্রেরি লাগবে, তো পাইথন প্রোগ্রামটাকে রান করার জন্য কিছু লাইব্রেরি লাগবে না? এগুলো হলো সেই টাইপের। আবার কিছু লাইব্রেরি আছে যারা মেশিন লার্নিং, ডিপ লার্নিং ডেপ্লয় করছে ওদের ফ্রেমওয়ার্কে, যেমন সাইকিট লার্ন, টেনসর ফ্লো, কেরাস, ঠিক আছে, এনএলপি, এনএলটিকে, এগুলো হলো তুমি বলতে পারো যে লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং অ্যালগরিদম গুলাকে ডেপ্লয় করছে, বুঝছো? আর জি স্যার, সাপোর্টিং বুঝেছি। হিসেবে যেগুলো আসবে ধরেই নিবা এগুলা পাইথনের ডিফল্ট লাইব্রেরি, যেগুলা এই ডাটা অ্যানালাইসিস করতে হেল্প করে আমাকে। স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার, এত কম সময়ে কি স্যার এত কিছু ইয়া করা যাবে? আমি তো বলি নাই স্যার এত তোমাকে এত কিছু প্রেসারে। করতে। আমি তো বলছি আমি যে প্রজেক্টটা দেখাইছি লিস্ট ওই প্রজেক্ট পর্যন্ত নিয়ে আসো। জি স্যার, মানে আমি স্যার আমি আইডিয়া রিপোর্টটা লেখার কথা জন্য, বলতেছি আমি স্যার। ইন ফিউচার, কারণ আমাদের তো ক্লাস শেষ প্রায়, ইন ফিউচার যেন তুমি এই টার্ম গুলার সাথে পরিচিত থাকো, এই জন্য আমি বলতেছি এগুলা, জাস্ট তোমার জানার জন্য। এগুলা নট ম্যান্ডেটরি, তোমাকে পরীক্ষায় তোমাকে শিখতে হবে সেটা নেসেসারি না। তুমি আমার প্রজেক্টের মতো একটা প্রজেক্ট চিন্তা করো, করে আউটপুট নিয়ে আসো, ওটাই আমি চাচ্ছি। আমি এত কিছু চাচ্ছি না, রিপোর্ট তৈরি করো। জি স্যার। গট ইট? জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার যেমন স্যার আমাদের ফার্স্টে তো অনেক স্যার রিসার্চ করতে হবে এর উপরে, স্যার পেপার টেপার পড়ে তারপরে স্যার। না, আমরা তো অলরেডি আইডিয়া জেনারেট করেই ফেলছি, রাইট? এই রিলেটেড জি দেখো স্যার, অনেক অনলাইনে আছে, তুমি হুবহু সোর্স কোডও পেয়ে যেতে পারো। বাট তোমার ডাটা সেট দিয়ে তুমি মডেলটাকে ট্রেন করাবো, কাস্টম মডেল বানাবো। আমার কথা হলো তুমি কাস্টম মডেল বানাবো। কাস্টম মডেল মিন্স তুমি নতুন কোনো মডেল তৈরি করতেছো, এটা করতে হবে এটা কিন্তু না, তুমি তোমার ডাটা সেট দিয়ে মডেলটাকে কাস্টমাইজ করলা, এটা হইতে পারে, বুঝছো? এটা হইতে পারে। তার মানে এটা না যে মডেলের কোড টোড চেঞ্জ করে তুমি নতুন মডেল বানাই ফেলছো, এরকম না। এক্সিস্টিং মডেলটাকে তুমি তোমার ডাটা সেট দিয়ে ট্রেন করাবা, তার মানে এটা তোমার কাস্টম ডাটা, কাস্টম মডেল। আমার কথা বুঝছো? তো তুমি তোমার কাস্টম মডেলটা তোমার ডাটা সেট দিয়ে ট্রেন করিয়ে পরবর্তীতে তুমি আননোন ডাটাকে ক্লাসিফাই করবা। স্যার আমরা যে স্যার ফেস রিকগনিশনে যে স্যার ফেসের ইনপুট গুলো দেই স্যার, এটা একটা ডেটা সেট না? অবশ্যই, ইমেজ একটা ডাটা সেট, স্যার আবার ঠিক আছে আছে? যে স্যার অনেক ক্যাসকেডিং স্যার ডেটা সেটের মতো স্যার থাকে, ক্যাসকেড নাকি জানো এই স্যার? ডাটা সেট তোমার মানে কি বলে, এটা এটা তোমার হলো ওই যে ডাটা সেট আর কি, ওই যে কি বলে এটাকে, দুই ধরনের একটা ডাটা সেট আছে না, আহ এটাকে বলে হলো, মানে ইমেজ ডাটা সেট কে বলে, এর একটা স্পেসিফিক নাম আছে, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না।
ঠিক আছে? তো ডাটা সেট কয়েক ধরনের হইতে পারে। তোমার নিউমেরিক্যাল ডাটা সেট হইতে পারে, তোমার টেক্সট ডাটা সেট হইতে পারে, তোমার ইমেজ ডাটা সেট হইতে পারে। তো ইমেজ ডাটা সেট কে সরাসরি মেশিন লার্নিং কাজ করতে পারে না। ইমেজ ডাটা সেট নিয়ে সরাসরি মেশিন লার্নিং কাজ করতে পারে না, কারণ একটা পার্থক্য জাস্ট দুইটার মধ্যে, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি? মেশিন লার্নিং এ ফিচার এক্সট্রাক্ট করে বলে দিতে হয় যে এই ফিচার আছে, ঠিক আছে? আমাদের ডাটা সেটে এই ফিচার আছে। ধরো তুমি ক্যাট বা ডগ কে আইডেন্টিফাই করতে চাচ্ছ, তাহলে এটা বলে দিতে হবে এটা ক্যাট, এবং ক্যাটের ফিচার কি কি, তার তার ধরো নাক আছে এরকম, তার চোখ এরকম, তার কান এরকম, এই ফিচার গুলা তোমাকে এক্সেল ফাইলে বলে দিতে হবে, বুঝছো? তারপরে সে কিনা বলবে, তুমি একটা ক্যাট দিলে সে বলবে যে এটা একটা ক্যাট। স্যার মানে স্যার ডেটা সেট আমরা তৈরি করতে পারবো সেটাও? রাইট, ইমেজ থেকে ডাটা সেট তৈরি করতে হবে, ইমেজ থেকে ফিচার এক্সট্রাক্ট করে এক্সেল ফাইল বানাইতে হবে। তুমি যদি মেশিন লার্নিং দিয়ে করো, এটাও আছে কিন্তু। তুমি যদি চাও যে স্যার আমরা সরাসরি তো ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করতে পারতেছি না, ডিপ লার্নিং তো আপনি আমাদের দেখান নাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, ইমেজ থেকে ফিচার এক্সট্রাক্ট করো, ফিচার এক্সট্রাক্ট করে তুমি মেশিন লার্নিং দিয়ে কাজ করো। কারণ তুমি যদি ফিচার এক্সট্রাক্ট করে এক্সেল ফাইলে নিয়ে আসতে পারো, তখন মেশিন লার্নিং দিয়ে তুমি ইজিলি কাজ করতে পারো। কারণ মেশিন লার্নিং কে ফিচার এক্সট্রাক্ট করে দিতে হয়। আর ডিপ লার্নিং এর সুবিধা কি? ডিপ লার্নিং এর সুবিধা হলো তোমাকে ফিচার এক্সট্রাক্ট করে দিতে হবে না, তোমাকে বলে দিতে হবে না যে কেটের এই বৈশিষ্ট্য আছে। ডিপ লার্নিং নিজেই বুঝে যাবে, ছবি দিলেই বুঝে যাবে যে এটা আসলে ক্যাট। সে নিজে নিজে ইন্টারনাল তার মতো করে ফিচার বানাবে। তো ডিপ লার্নিং নিজেই ফিচার এক্সট্রাক্ট করতে পারে, মেশিন লার্নিং পারে না। মেশিন লার্নিং কে করে দিতে হয়, হিউম্যান করে দিবে সেটা, মানুষ সেটা করে দিবে। তো তুমি ইমেজ ডাটা সেটকে যদি এরকম লেবেলিং করতে পারো সিএসভি ফাইল দিয়ে, এবং কেটের বৈশিষ্ট্যগুলা, একটা প্রাণীর বৈশিষ্ট্যগুলা অ্যাট্রিবিউট আকারে দিয়ে দিতে পারো, তাহলে তুমি মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে পারো এই ক্ষেত্রে। বাট তুমি যদি চাও যে না স্যার আমি ইমেজ দিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে তুমি তখন কিন্তু মেশিন লার্নিং দিয়ে করতে পারবে না, তখন তোমাকে ডিপ লার্নিং কল করতে হবে, কারণ ডিপ লার্নিং নিজে নিজে ফিচার এক্সট্রাক্ট করতে পারে। আমি তোমাদের ডিপ লার্নিং এর সোর্সও দিয়ে দিব আজকে, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো স্যার আমি কি এখনকার বুঝতে পারছি স্যার পার্থক্য? জি স্যার বুঝতে পেরেছি স্যার। একটা মেশিন ফিচার লার্নিং এর নিজে নিজে, আর সেটা হলো ডিপ লার্নিং। তার মানে সরাসরি ইমেজ ডাটা সেট নিয়ে কাজ করতে চাও যদি, তাহলে অবশ্যই তোমাকে ডিপ লার্নিং নিয়ে কাজ করতে হবে। আর যদি মেশিন লার্নিং নিয়ে করতে চাও, তাহলে ইমেজ থেকে তোমাকে ফিচার এক্সট্রাক্ট করতে হবে, ফিচার এক্সট্রাক্ট করে তারপর তোমাকে ইমেজ ওই ডাটা সেটকে ট্রেন করিয়ে আউটপুট নিয়ে আসতে হবে। স্যার কোনটা পপুলার বেশি? ইমেজ ডাটা সেটের জন্য অবশ্যই ডিপ লার্নিং, কারণ তুমি খামাখা কেন আবার ফিচার এক্সট্রাক্ট করবা? দরকার আছে কোনো? জি স্যার সেটাই। আর নর্মাল ডাটা সেটের জন্য মেশিন লার্নিং। স্যার আমি যদি একটা স্যার মানে এরকম কিছু করতে চাই স্যার, বোতল ডিটেক্ট করবে স্যার, বোতল মানে যত প্রকারের বোতল আছে স্যার, স্যার এই ক্ষেত্রে তো স্যার আমি আর ডিপ লার্নিং এ যেতে পারবো না তাই না স্যার? তখন তো আমার সবকিছু বলে দিতে হবে। কেন যেতে পারবে না? তুমি একটা বোতল তুমি করবা, আইডেন্টিফাই করবা, তাহলে সেই সরাসরি বোতল ট্রেন করাবা ডিপ লার্নিং দিয়ে। জি স্যার। আমি আমি দেখাচ্ছি ইমেজ ডাটা সেট নিয়ে কিভাবে কাজ করতে পারো ডিপ লার্নিং দিয়ে, সেটা আমার আমি ইচ্ছা ছিল এদিকে স্যার, তো স্যার আমরা আমি কিছু লেখা কিছু করেছি। রিসোর্স শেয়ার করব, রিসোর্স শেয়ার করার পরেই তুমি বুঝে যাবে কি করতে হবে, কিভাবে করতে পারো, ঠিক আছে? ওকে স্যার। তুমি সবই করতে পারবা, বোতল আইডেন্টিফাই করতে পারবা, বা সবই করতে পারবা। আমি একটু দেখাই, তুমি এরকম চাচ্ছ, রাইট? আমি তোমাদের এখনই রিসোর্স গুলো শেয়ার করে দিই। এটাকে কম্পিউটার ভিশন বলতে পারো তুমি, হ্যাঁ, কম্পিউটার ভিশন, যেখানে ইমেজ প্রসেসিং করে কাজ করা হচ্ছে। ওরা চমৎকার ভাবে লেসন তুলে ধরছে এখানে। তুমি যেটা চাচ্ছ এরকম চাচ্ছ, এই তো? জি স্যার, মানে স্যার আমি ডিপ লার্নিং বলতে যেটা বুঝেছি যে স্যার মানে
পাইথনেরই স্যার আগের কিছু লাইব্রেরি দিয়ে স্যার ওটা ইয়া করা স্যার, এরকম বুঝতে কিছুই পেরেছি, কি বুঝতে স্যার? পেরেছি। আমি দেখাচ্ছি, এই তুমি ক্ষেত্রে স্যার যেমন ফেস রিকগনিশন স্যার ফেসের জন্য বানানো হয়েছে স্যার, অন্য কিছু ডিটেকশন মানে নতুন কিছু ডিটেক্ট করার তবে জন্য ফেস স্যার। রিকগনিশন থেকে কিন্তু এখন ভালো ভালো অ্যালগোরিদম আছে, আমার কথা বুঝছো? জি স্যার। ফেস রিকগনিশন ওই লাইব্রেরি থেকে কিন্তু এখন ভালো ভালো লাইব্রেরি আছে। তুমি ফেস নেট ইউজ করতে পারো, ওয়ান শট লার্নিং ইউজ করতে পারো, সিএনএন ইউজ করতে পারো। কেন জানি আসতেছে না আমার এখানে, বুঝলাম না। স্যার ওপেনসিপিতে মেবি স্যার ডিএনএন ইউজ করা হয়। ওপেনসিপি ইউজ করে, ওপেনসিপিতে অনেক ডিপ লার্নিং ইমপ্লিমেন্ট আছে, ওপেনসিপি ইউজ করতে পারো, হ্যাঁ ডিএনএন আছে। ঠিক আছে, তুমি এরকম চাচ্ছ আর কি, তুমি ইমেজ ডাটা ইনপুট দিবা, এরকম ইমেজ ডাটা ইনপুট দিবা, সে তোমাকে এগুলা আইডেন্টিফাই করবে, রাইট? মডেল ট্রেন করাবা, আহ, সেখান থেকে তুমি সিমুলেশন করতে পারো, এখানে সিমুলেশনের কোড দিয়ে দিছে। তুমি রক কার্ভ, প্রিসিশন, রিকল কার্ভ করতে পারো, এখানে কনফিউশন ম্যাট্রিক্স বের করতে পারো। ঠিক আছে, দেন এরকম প্রেডিক্ট করতে পারো আর কি, রাইট? জি স্যার। একটা বোতল দিলা, এটা কি আসলে কি ধরনের বোতল, এটা কি ধরনের বোতল, এটা কি, এরকম চাচ্ছ, তাই না? জি স্যার। তো তুমি মাইক্রোসফট যেটা ইউজ করছে তাদের নিজস্ব একটা অ্যালগরিদম আছে, ফাস্ট এআই, ফাস্ট এআই ইউজ করে করছে, এটা দিয়ে করতে পারো, এটা দিয়ে করতে পারো, ঠিক আছে? জি স্যার। স্যার মানে আমি চাচ্ছি যে স্যার আমি যা ইচ্ছা স্যার মানে যা চাবো স্যার সবকিছু ডিটেক্ট করাইতে পারবো স্যার, মানে এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, পারবা পারবা, কোনো সমস্যা নেই। বাট তোমাকে সেই ইমেজ গুলা দিয়ে অ্যাটলিস্ট একটা করে ইমেজ দিয়ে হইলেও ট্রেন করাইতে হবে, বুঝছো? ও জি স্যার, বুঝতে পেরেছি। মানে তোমার প্রত্যেক, তুমি যাকে ডিটেক্ট করতে চাচ্ছ তার একটা করে ইমেজ হলেও লাগবে, একটা দুইটা করে ইমেজ হলেও লাগবে, আদারওয়াইজ মডেল তো ট্রেন আপ হবে না, বুঝছো? জি স্যার। স্যার এখানে কি ফিচার এক্সট্রাক্ট করতে হবে আবার ওই ইমেজটার? ইমেজটাকে আর প্রসেস করার দরকার না, কি করতে হবে আবার বলো? স্যার মানে ফিচার এক্সট্রাক্ট করা স্যার? না 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 না, ওটা মডেল করবে, মডেল করবে, তোমাকে করতে হবে না। ডিপ লার্নিং মডেল যখন কল করবা সেই তখন সবকিছু করবে। জি স্যার, বুঝতে আমার পেরেছি। কথা বুঝছো? এই যে এটা দেখবা, এটা হলো মেশিন লার্নিং যারা করতে যাচ্ছ তাদের জন্য এখানে সিরিয়াল বাই সিরিয়াল অ্যাপ্লিকেশন গুলো দেখা যাচ্ছে। আমি যে এটা দেখাবো আজকে, ওয়েব অ্যাপটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এটা দেখাবো। এগুলো একটু দেখো, এগুলা হলো একটু কম্পেয়ার করতে পারবা তুমি কি শিখতেছো, ওরা কি করতেছে, সেটা একটা কমপ্লিশন। এখানে 12টা উইক আছে, 12টা উইকে 25টা লেসন আছে। সবগুলা লেসন যদি করতে পারো তুমি আসলে নিজেকে একজন ভালো মেশিন লার্নিং ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবা আশা করি, ঠিক আছে? সো এই আর যেটা দেখাইতে যাচ্ছিলাম, এই যে এটা একটু দেখাইতে যাচ্ছিলাম। তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমাদের ইয়া শেষ, এক্সপেরিমেন্টাল রেজাল্ট শেষ, হ্যাঁ। আমি তোমাদের একটু ইয়া করি, ওই যে আহ, একটা যে ইয়াটা দিলাম, পেপারটা দিলাম, সেটা একটু ভিজুয়ালাইজ করি। আর ক্রাইটেরিয়া গুলা যেহেতু ভিডিওতে পাবা, আমার একটা ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলে লেখা আছে, সেটা দেখলে তোমাদের আরো সুবিধা হবে। আমি দিচ্ছি, মানে টাইটেল গুলা লিস্ট কি হবে সেগুলো। অলরেডি শেয়ার করেছিলাম, বাট ওই সময় হয়তো বা তোমরা বুঝোনি, তোমাদের জয়েন করতে বলছিলাম ক্লাসে। আজকে যে ওই যে পেপার রাইটিং ক্রাইটেরিয়া গুলো বললাম এখানে আছে আর কি, হ্যাঁ। এখানে কোনটার পর কি লিখবা না লিখবা এখানে আছে। অ্যাবস্ট্রাক্টে কি লিখবা, ইন্ট্রোডাকশনে কি লিখবা, লিটারেচার রিভিউতে কি লিখবা, প্রপোজ মডেলে কি করবা, রেজাল্ট ডিসকাশনে কি করবা, কনক্লুশন এন্ড ফিচার ওয়ার্ক, দেন রেফারেন্স। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে ক্লিয়ার করবে। স্যার রেফারেন্স কমেন্টটা কিভাবে করতে হয় একটু দেখাই দিবেন? সেই রিসার্চ পেপার অনুযায়ী রেফারেন্স হইতে হবে। রেফারেন্স 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট এভাবে দিলে হবে না। রিসার্চ পেপারে যেভাবে, IEEE রিসার্চ পেপারে যেভাবে রেফারেন্স আছে সেভাবে দিতে হবে।
তোমরা যে পেপারগুলো পড়বা ওগুলাই রেফারেন্স আকারে দিবা, এবং ওই পেপারে যে রেফারেন্স গুলো আছে সেগুলো কপি করতে পারো। স্যার ওই যে কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক ওটার মধ্যে কি আমাদের ওই যা শর্ট সামারি দিয়ে দিবি, ওই অ্যাবস্ট্রাক্টে যা লেখছো ওগুলা একটু ঘুরে ফিরে একটু লিখবা, এন্ড তোমাদের লিমিটেশন গুলা লিখবা, এবং তোমাদের কমিটমেন্ট দিবা যে ফিউচারে আমাদের এই গ্যাপটা আছে, এটা আমরা ফিল আপ করবো। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, সো এই ফাইলে যদি ঢুকো তাহলে তোমরা দেখতে পারবা। এখন আমি জানি না তোমরা আসলে এগুলা দেখো কিনা, আই এম নট শিওর আসলে তোমরা ইন্টারেস্টেড কিনা, আমি তাও বুঝতেছি না। ঠিক আছে, ইন্টারেস্ট যদি না থাকে নিজ থেকে তাহলে কিন্তু কখনোই পারবে না। বাট একটা জিনিস শিওর থাকো, আমি এইগুলা ছাড়া তোমাদের ছাড়বো না। আমার কথা বুঝছো? আমি দরকার বলে ব্ল্যাঙ্ক রেজাল্ট জমা দিব, রিপোর্ট ছাড়া তোমাকে ছাড়বো না আমি এই কোর্স থেকে, এটা মাথায় রেখো। ঠিক আছে, আমরা তো পরীক্ষা বা কোনো কিছু ওভাবে তেমন একটা নেইনি, বাট এটা আমাদের একদম লাস্ট ক্রাইটেরিয়া। পারফরমেন্স তো আমরা একটা পরীক্ষা নিয়েছি, আরো নিব, বাট এটা ছাড়া তোমাকে আমরা ছাড়তেছি না। ঠিক আছে, সো এখানে দেখো, এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, জি স্যার। শেয়ার করে দিছি। আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে আমি লিখে দিছি কিভাবে সাজাইতে পারো, আর রিপোর্ট রাইটিং ফরম্যাটটা তো দিয়ে দিছি, আর কি কি থাকবে এখানে লেখা আছে। আর আর এটা হলো তোমার ওই এমএল ফর বিগিনার, এখানে মাইক্রোসফটের একটা টিউটোরিয়াল সিরিজ আছে, তারা প্রতিনিয়ত এটা আপডেট করে। ঠিক আছে, এখানে ইন্ট্রোডাকশনে কি আছে, রিগ্রেশন, ওয়েব ক্লাসিফিকেশন, এটা মেইনলি আমরা বেশি পড়াইছি, ক্লাস্টারিং, এনএলপি, টাইম সিরিজ, রেইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ড। তারপর হলো এখানে কিছু ডক্স ফাইল আছে, কিছু পিডিএফ আছে, তারা কিছু অ্যাসাইনমেন্ট দিছে। তুমি যদি এইগুলা শেষ করতে পারো নিয়মিত, দেখবা যে তুমি ভালো একজন মেশিন লার্নিং ডেভেলপার হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আর কি, এটা একটু দেখো, ভালো হবে তোমাদের জন্য, এটা খুব ভালো একটা রিসোর্স। ঠিক আছে, নর্মালি সচরাচর এই রিসোর্স গুলা অনেক সময় পাওয়া যায় না, যদিও মাইক্রোসফট ফ্রি করে রাখছে, বাট ওই মাথায় তো আসতে হবে, এটা আমি মাইক্রোসফটের ওখান থেকে শিখবো, মাথায় তো আসে না, তাই না? তো সেটার জন্য আর কি। সো এখানে আরো আছে, কালকে একটা লিঙ্ক শেয়ার করছিলাম একটা ইয়াতে, আইওটি ফর বিগিনার্সেও আছে। ওখানে আইওটির সাথে মেশিন লার্নিং কিভাবে মানে ইয়া করছে, অ্যাটাচমেন্ট আছে, সেই বিষয়গুলো তারা এখানে আলোচনা করছে। সো এটা, আর রিসার্চ পেপার নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা একটু দেখাই। এখানে দেখো পেপারটা, এটা একটা সিঙ্গেল কলামে আছে, নো প্রবলেম। তো আমরা ডাবল কলাম ফরম্যাট দিছি, আইটিপলি ফরম্যাট, এটা হলো স্প্রিঙ্গারের ফরম্যাট। তো এখানে সেম একইভাবে অথর নেম আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, ঠিক আছে, কিওয়ার্ড আছে, ইন্ট্রোডাকশন আছে, একই। এটা সিঙ্গেল কলাম, ওটা ডাবল কলাম। ইন্ট্রোডাকশন, আচ্ছা, ইন্ট্রোডাকশনে যদি তোমরা কোনো কিছু পেপারের রেফারেন্স থেকে দিতে চাও, যে কথাটা তোমার না, ম্যাক্সিমাম কথাই ইন্ট্রোডাকশনে মানুষের থাকবে, তাহলে অবশ্যই সেখানে সাইটেশন ইউজ করতে হবে, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে সাইটেশন। এই এখানে 1 নাম্বার সাইটেশন ইউজ করা হয়েছে, তার মানে তোমাকে রেফারেন্সে গিয়ে সেটা আবার 1 নাম্বারে লিখতে হবে। এখানে এইভাবে রেফারেন্সে গিয়ে, এখানে যেমন ডট ডট দিয়ে দিছে, এটা স্প্রিঙ্গারের ফরম্যাট, আর এই ফরম্যাট আমরা ফলো করতেছি না, আইটিপলি ফরম্যাট যেহেতু ফলো করতেছি, তোমাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, দিয়ে এখানে তোমাকে রেফারেন্স লিখতে হবে। রেফারেন্স লেখার নিয়ম হলো, প্রথমে অথর্স নেম থাকবে, এরপরে পেপারের নাম থাকবে, এই পেপারটা কোন কনফারেন্সে হয়েছে সেটার নাম থাকবে, সেটা যদি পেজ নাম্বার থাকে উল্লেখ করবা, এটার পাবলিশার কে, আইটিপলি কত সালে পাবলিশ হয়েছে, এই বিষয়গুলো নরমালি একটা রেফারেন্সের থাকে। বুঝছো? স্যার এই রেফারেন্স গুলা কি শুধু পেপার থেকে আনতে হয়? যেমন গুগল যে থেকে পেপারটা কিছু পড়বা কপি ওই করলাম। যে পেপারটা পড়বা ওই পেপারটা। জি স্যার। আর স্যার গুগল বাট থেকে আমি কিছু তোমাদের কপি করলে, আমি তোমাদের আনতে বলছি এই জন্য, তোমরা তো 5-6টার বেশি পেপার পড়বা না, পড়বা? কারণ এখানে দেখো কতগুলা রেফারেন্স দেওয়া আছে, প্রায় 23টা রেফারেন্স দেওয়া আছে, এই 23টা পেপার তো পড়বা না, পড়বা? এই জন্য বলছি যে তোমাদের ওই যে তোমরা যে পেপারটা পড়ছো ওইটা তো দিবাই, প্লাস ওই পেপারের লাস্টে যে রেফারেন্স গুলো আছে ওখান থেকে 1-2টা কপি করে দিবা, এতে করে একটু সুন্দর দেখা যাবে আর কি তোমার রিপোর্টটা। জি স্যার। বুঝতে পেরেছো?
তো এখানে দেখো সেইভাবেই আছে, ইন্ট্রোডাক্টর আছে, ইন্ট্রোডাকশন আছে, লিটারেচার রিভিউ এখানে আলাদাভাবে লিখছি। তারপর আমাদের রিসার্চ মেথোডোলজি, যেটা প্রপোজ মেথোডোলজি বললাম, এখানে আমাদের একটা মডেল ড্র করব, এরকম মডেল ড্র করব যে কই থেকে কি হচ্ছে না হচ্ছে, একটা মডেল ড্র করার চেষ্টা করব। আমি তোমাদের পেপারগুলো দিয়ে দিচ্ছি, ওগুলা থেকে দেখো। মডেল ড্র করে আমরা যদি রিসার্চ কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করব, না করলে নাই। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক সম্পর্কে ডিসক্রিপশন দিব, ডাটা সেট কালেকশন করছি কিভাবে, সেগুলো ভিজুয়ালাইজেশন দিব, আমরা কিছু ভিজুয়ালাইজেশন দেওয়ার চেষ্টা করব, ক্লিন করছি কিভাবে, ঠিক আছে সেটা একটু মুখে বলে দিব, মেশিন লার্নিং ক্লাসিফায়ার কি কি ইউজ করছি, ডাটা সেটের ডেসক্রিপশন, ওই যে ডাটা সেটের ডেসক্রিপশন এটা উপরে হওয়ার কথা ছিল, আটে নাই বলে, আচ্ছা আটে নাই মানে আমি আঞ্চলিক ভাষা ইউজ করতেছি, মানে ওখানে জিনিসটা ইয়া হয় নাই আর কি, স্পেসটা কভার করে নি, তো এই জন্য এটাকে আমরা নিচে নিয়ে চলে আসছি আর কি, বাট ওখানে রেফারেন্স দিয়ে দিছি। ঠিক আছে, তো এই যে আটে নাই কথাটা কে 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 বুঝছো বলো তো? বুঝছি স্যার স্যার, আমি আমরা বলি স্যার, আমাদের এদিকে সব এটা জায়গাতে বলে। এটাই স্যার বলি। যশোরের এইদিকের ভাষা এটা। বলে না আটে নাই বলে, আচ্ছা আটে নাই মানে মানে ওই জায়গাটাতে জায়গা আর নেই কি, নাই। জায়গা নাই আর কি, বিষয় বুঝছো? ঠিক আছে, আচ্ছা হোয়াট এভার, তো সেখানে প্লেস ছিল না বলে এটা এখানে চলে আসছে। হ্যালো, আমি কি আছি? ভাই আর এরকম তুমি নাই, ঘুমায় গেছো। কি শুরু করছে এগুলা? রেকর্ড চলতেছে। না না না, এই যে একবার বাইরে আই আমরা, বাইরে যাই, এগুলা কি মানে নেট নেট কি আমাগুলো কি শুরু করছে? আমি জানো তো বের হয়ে গেছিল একটু আগে, এখনই। আরে আজকে আমি রেকর্ড করতেছি, রেকর্ড হইতেছে না, আবার বন্ধ হয়ে যায়, আবার কথা শুনি না, কত ঝামেলা হইতেছে। এত র্যাকেট করে কি হবে, রেকর্ড করে কি হবে? ওইটাও কথা। দাদা আজকে থেকে তো 16 তারিখ পর্যন্ত খালি চিল। পুরাই চিল, পুরাই জীবনে তাও হলো কেমত 3টা কইরা নাই নাই, কুইজ নাই, তাইলে তো খবরই আছিল। কেমত ভাই কেমত। একটা করে কুইজই ভালো, একটা যদি খারাপ হয় স্যার আর একটা নিতে বলতে হবে। তাছাড়া এভাবে 3টা করে কুইজ দিতে গেলে জীবন আরো শেষ হবে। যার যেটা ভালো হয়েছে এটাতে কাউন্ট করব। মনে কর 2 নাম্বার কুইজ একজনের ভালো হয়েছে, 1 নাম্বার কুইজ আরেকজনের ভালো হয়তো হয়েছে। না, বলতেছি এইভাবে 3টা গণ না করলে ভালো, আমাদেরও ভোগান্তি হয় প্রচুর। মানে 3টা কুইজ দিতে গেলে দেখা যায় 3টাতে হয় না, একটা খারাপ হয়, তখন আবার 4টা দিতে হয়, এক এক সাবজেক্টে 4টা করে কুইজ দিতে গেলে অনেক। ওইটাই তো, তাও তোর পড়া হয়, বাট তুই যদি অ্যাসাইনমেন্ট করতে যাস ওইটা নিয়ে মনে কর যে রিসার্চ করতে একদিন লাগবে। আমি তো করতেছি 2 দিন ধরে, তাও তো আমি শেষ বাট করে ফেলবো। মাজবুর আমি ওয়েট করতেছি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস ল্যাবের জন্য স্যারের। ওইটাই তো, ওইটাই ওইটা স্যারকে প্র্যাকটিস থামাই দেবো ভাই, এটা কেমনে প্রথম থেকে বলতো, আমি তো সব ফাইল কাইটা দিছি। কাইটা দিছি, আজকের আমিও কাটছি, তার মধ্যে আবার মনে কর যে ওইটা আবার প্রথম থেকে পড়তে হইব, তারপরে স্যার বলছে যাতে সবাই বুঝে, ভাই তুই বুঝাস, প্রতিটা কোড হইলো আজকের লেখা লেখা দিতে হইব, আজকের এটা কোনো ক্লাসে কথা? আমাদের যেই স্টুডেন্টদের গর্জন, সেটা আমার গর্জন, গর্জন দিতে হবে একটা, সেটা আমি দেখতে চাই। এনামুলের গর্জন দিতে হবে। আমি
আমি দেখতে চাই পুরাই। বিলায়ের গর্জন নাকি? বিলায়ের গর্জন তো মারতেছে না অনেকে। আমি তো তাও দে, তোমরা তো মেয়ে কথাই কও না। তুই তো বেটা সবার আগে মাইনে নেস। আমি সেটা আমি কইলে তৌহিদ তৌহিদ ভাই, তৌহিদ সব তৌহিদ। আমি দিয়া টিয়া তারপরে আস্তে শেষ। না না, আস্তে তৌহিদ মাইক সব আছে। মাইনে নেয়। ওই বেটা আমার ঘুম ভেঙে গেল আস্তে। তুই বেটা ভ্যাকসিন দিবার গেছিস, ভ্যাকসিন দে যা। সেম ভাই, আমারও ঘুম ভেঙে গেছে। তোমরা কি ঝগড়া যুদ্ধ শুরু করে দিলা? আস্তে কথা কয় আস্তে। ঝগড়া ওই তো ভাই, সব রেকর্ড হচ্ছে। ভাই তোমরা তো ভাই সব পারো। রেকর্ডটা অফ করে দেখেও। আধা আচ্ছা ঘন্টা ঠিক আছে, দাঁড়া আমি দিতেছি তাইলে আসবো আমার কাছে, আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, তো ড্রাইভে যাইবো তাইলে। হ্যাঁ, আমার লাগবে রেকর্ডিং।